জন্য কোয়ালিটি ভালো বা কোয়ান্টিটি ভালো, বিষয়টা কিন্তু এরকম না আর কি। ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, আর কারো প্রশ্ন? একজন হাত তুলেছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা কতগুলো পেপার আসলে স্টাডি করলে আহ, তারপরে আসলে আমাদের রিসার্চ যে গ্যাপটা সেটা আসলে আইডেন্টিফাই করতে পারবো আর কি। আনুমানিক কতগুলো পেপার পড়লে আর কি আমরা ওই ওই কাজটা হ্যাঁ, করতে এটা পারবো? আসলে এটা আসলে দেখুন, এটা আসলে কতগুলোর উপর নির্ভর করে না। দেখা যায় যে কেউ 5টা পেপার পড়লেও বুঝে, কেউ পেপার না পড়লেও বুঝে। যেমন ধরেন, বাংলাদেশে কিছু কিছু বিষয়ে রিসার্চ খুব কম হয়েছে, দেখা যায় আর্টিকেল সার্চ দিলে পাওয়াই যায় না। তো আমরা বুঝি যে এই বিষয়ে কাজ করলে এটা ভ্যালিড হবেই, কারণ আমরা এখানে শিওর আছি যে আহ, এই এই বিষয়ে রিসার্চ অনেক কম হয়েছে। আবার যেই বিষয়গুলোতে রিসার্চ অনেক বেশি হয়েছে, যেমন ধরুন মেন্টাল হেলথ একটা টপিক, এই মেন্টাল হেলথ নিয়ে হচ্ছে সম্ভবত বাংলাদেশে সবচেয়ে বেশি রিসার্চ হয়েছে। এখন কেউ যদি মেন্টাল হেলথ বিষয়ে কাজ করতে চায়, আহ, সেক্ষেত্রে এটা একটা সমস্যা আর কি, যে সে তার হচ্ছে এক্সাক্ট সে কোন রিসার্চ গ্যাপটা ফুলফিল করবে, আহ, সেটা সেটা হচ্ছে তার মানে বের করতে হবে। ঠিক আছে। কিন্তু যেই টপিকগুলোতে কাজ একেবারে কম হয়েছে সেগুলোতে দেখবেন মানে রিসার্চ গ্যাপ এমনি ফুলফিল হয়ে যায়। জাস্ট আমাদের রিসার্চ গ্যাপের ক্লাসটা ফলো করলে হয়তো আর একটু মানে ভালো বুঝবেন। কিন্তু এটার কোনো আর্টিকেলের সংখ্যা নেই যে আর্টিকেল এতগুলো পড়লে আমি রিসার্চ গ্যাপ বুঝবো। কেউ 5টা আর্টিকেল পড়লেও বুঝে, কেউ আর্টিকেল না পড়েও বুঝে। আবার কেউ দেখা যায় ওই বিষয়ক একটা দুইটা রিভিউ আর্টিকেল পড়ে বুঝে যায় যে এই বিষয়ক অলরেডি কি কি কাজ হয়েছে আর কি কি কাজ হয়নি। তো এটা আসলে রিসার্চারের অভিজ্ঞতা এবং আরো অন্যান্য ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমার কথা বলছেন? জি। আর আরেকটা ভাইয়া, যে সাই স্পেসে আমরা যে ফ্রি যেটা ভার্সন ইউজ করি, এটাতে কি আপনার কোনো লিমিটেশন আছে যে আমরা এতগুলো পেপার আচ্ছা, তো একসাথে? কিছু বিষয় কিছু বিষয় কিছু বিষয় ক্লাসে প্রশ্ন করুন, কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন এটা আপনি গুগল সার্চ করলে জানতেন যে সাইস্পেস ফ্রি এবং পেইড ভার্সনের পার্থক্য কি। ফ্রি ভার্সনে এক্সেল আউটপুট দেওয়া যায় না, 5টার বেশি কলাম করা যায় না। তো যেহেতু ফ্রি, আচ্ছা। সেটা কিছু লিমিটেশন থাকবেই, এটা খুব স্বাভাবিক। ওকে, তো আমরা শুরু করছি। একজন আসমা আপু প্রশ্ন করছেন আমরা এসপিএস এ শেখাবো কিনা। রাইট, আমাদের ব্যাচে তো কোর্স আউটলাইনে এসপিএস আছে, এটা সো এটা আমাদের শিখাতেই হবে। এবং এসপিএস এর পাশাপাশি আমরা আরেকটা সফটওয়্যার অর্থাৎ আর শেখাবো, ঠিক আছে। তো এসপিএস শেখানো হবে এবং এটা আগামী 2টা ক্লাস পরেই এসপিএস এর ক্লাস শুরু হয়ে যাবে। ওকে। আহ, তো আশা করি সবাই আহ, ভালো আছেন। বিশেষ করে বেশ লম্বা গ্যাপ গেল মাঝখানে, প্রায় 14 দিনের গ্যাপ, এবং আবারও সবার সাথে ক্লাসে ফিরতে পারলাম, এই জন্য আমারও ভালো লাগছে। তো আপনাদের যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। বেশি আর্জেন্ট হলে, রিপ্লাই পেতে লেট হলে কল দিয়েন, ঠিক আছে। মানে কোনো কারণে টেক্সট যদি আড়াল পড়ে যায়, সেটা যেন ইস্যু না হয়। ওকে। তো আজকের ক্লাসে হয়তো আগের ব্যাচেরও কেউ কেউ আছেন। আমরা এই ব্যাচে বিশেষ করে কিছু কিছু কন্টেন্ট আপডেট করেছি, যেমন সিস্টেমেটিক রিভিউর আমরা কন্টেন্ট আপডেট করেছি এবং সেটা ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হয়েছে আগের ব্যাচগুলোতে। ঠিক কোয়ালিটেটিভ অ্যানালাইসিসেরও এই ব্যাচে কন্টেন্ট আপডেট করা হয়েছে। আগের ব্যাচগুলোতে আমরা শুধু থিমেটিক অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই ব্যাচে আমরা থিমেটিক অ্যানালাইসিসের পাশাপাশি অন্য অ্যানালাইসিস গুলো একটু টাচ করবো, যেন কেউ আগ্রহী হলে সেজন্য আরো বিস্তারিত দেখতে পারে। সো যখনই কোনো নতুন কোনো ক্লাস হয় বা আগের ব্যাচের তুলনায় আপডেট ক্লাস হয়, সেটা ওয়েবসাইটেও আপডেট পাবেন। আর যে চ্যাট গ্রুপে যারা আগের ব্যাচে যারা আছেন, আপনার চ্যাট গ্রুপেও লিঙ্ক পাবেন, ঠিক আছে। ওয়েবসাইটে আপডেট পাবেন মাস্ট। এই চ্যাট চ্যাট গ্রুপ হয়তো অনেক সময় মানে খেয়ালের বশত লিঙ্ক দেওয়া হয় না, কিন্তু ওয়েবসাইটে মাস্ট আপডেট পাবেন। ওকে। সো আমরা আজকে কথা বলবো আরো কিছু বিষয় আছে, যেমন থিমেটিক অ্যানালাইসিস। আমরা খুব প্রায়োরিটি দিয়ে শিখতাম, থিমেটিক অ্যানালাইসিসের নামটাও মানে রিসেন্টলি চেঞ্জ হয়েছে। সো এগুলো নিয়েও আমরা কথা বলবো। অর্থাৎ আজকের ক্লাসে আমাদের আলোচনা করার মতো অনেক বিষয় আছে। আমরা একটু ধীরে সুস্থে ক্লাসটা করলেই হবে, 2 ঘন্টার মতো লাগবে ক্লাসটা শেষ শেষ করতে, কিন্তু আমি আশা করতেছি খুব ভালো একটা আউটপুট থাকবে। ঠিক ঠিক আছে। ওকে। আমি শুরু করে দিতে যাচ্ছি এখন। আচ্ছা, একটু এটা আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, তো আর আশা করি কার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানালে আমি টাইম টু টাইম সেগুলো কভার করার চেষ্টা করবো। ঠিক ঠিক আছে। আমি রেকর্ড অন করে দিচ্ছি। ওকে। আচ্ছা। আর যারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়েছেন বা পে করেছেন, যদি না পেয়ে থাকেন অবশ্যই রনি ভাইয়ের সাথে কথা বলবেন। আর যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে চান, রনি ভাইয়ের সাথে এগুলো নিয়ে কথা বলবেন, উনি এগুলো বুঝিয়ে দিবেন, ঠিক আছে।
ওকে। লাস্ট ক্লাসে কোবো টুলবক্স নিয়ে ডিসকাশন, রাইট? লাস্ট ক্লাসে আমরা কোবো নিয়ে কথা বলেছি। ওকে, আমি রেকর্ড অন করছি। রেকর্ড অন করার অপশনটা তো পাচ্ছি না। আসসালামু আলাইকুম, রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের অ্যানালাইসিসের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ রিসার্চের যে মেইন পার্টগুলো, টাইটেল, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, এগুলো আমাদের শেষ। এখন আমরা অ্যানালাইসিসের মধ্য দিয়ে আজকের ক্লাসের মধ্য দিয়ে অ্যানালাইসিসের ক্লাস শুরু হচ্ছে। অ্যানালাইসিসের ক্লাসকে আমরা দুই ভাগে করেছি, একটা হলো কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটিভ। যেহেতু কোয়ান্টিটিভের ডিমান্ড বেশি, তো কোয়ান্টিটিভ পার্টে আমাদের সবচেয়ে বেশি ক্লাস রাখা হয়েছে। কোয়ালিটেটিভ পার্টে আমাদের দুটো ক্লাস রাখা হয়েছে, তবে দুটোই খুব বড় ক্লাস। তো দুটো ক্লাসের মধ্যে দিয়ে আমরা আশা করি অলমোস্ট কভার করে ফেলতে পারবো। আর কোয়ালিটিভ দুটো অ্যানালাইসিসের ক্লাসের পরে দেন কোয়ান্টিটিভের অ্যানালাইসিসের ক্লাসগুলো শুরু হবে, ঠিক আছে? এবং সেই ক্লাসগুলোর জন্য আমাদের অন্য ইনস্ট্রাক্টরও থাকবেন। So, আমার সাথে আপনাদের আহ, আজকের ক্লাস এবং কোয়ালিটিভে আরেকটা ক্লাস, এবং শেষে গিয়ে আর্টিকেল জার্নালে জমা দেওয়া পাবলিকেশন, এই ক্লাসগুলো, দেন অন্য ক্লাসগুলো অন্য ইনস্ট্রাক্টর পাবে। ওকে, তো আজকে ক্লাস আমি শুরু করে দিচ্ছি। যদি কেউ আগের ক্লাসগুলো মিস করেও থাকেন, আশা করি আজকের ক্লাস বুঝতে সমস্যা হবে না। আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, অর্থাৎ আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমাদের অ্যানালাইসিসের ক্লাস শুরু হচ্ছে। আমরা আজকে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখন কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ এর পার্থক্য, এগুলো নিয়ে আমাদের মেথোডোলজি ক্লাসে অনেক আলোচনা হয়েছে। আমরা যদি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করি যে কোয়ালিটি কোয়ান্টিটিভ এর মধ্যে পার্থক্য কি বুঝিয়ে দাও, বা আমার সাবজেক্ট ইকোনমিক্স বা আমার সাবজেক্ট মার্কেটিং, আমাকে কোয়ালিটিভ কোয়ান্টিটিভ এর মধ্যে পার্থক্য উদাহরণ সব বুঝিয়ে দাও, চ্যাট জিপিটি খুব ইজিলি বুঝাই দেবে। হুম। কোয়ালিটেটিভ রিসার্চে আমরা মূলত ইন্টারভিউ ডেটা বা টেকচুয়াল ডেটাকে অ্যানালাইসিস করি। আর কোয়ান্টিটিভ রিসার্চে আমরা নিউমেরিক্যাল ডেটাকে অ্যানালাইসিস করি, যদি এক কথায় বলি, ঠিক আছে? মানে কোয়ালিটিভ রিসার্চে আমরা ইন্টারভিউ করি অথবা আমরা অবজারভেশন করি। কোয়ালিটেটিভ রিসার্চে যারা মেথোডোলজি ক্লাসগুলো করেছেন তাদের কাছে এগুলো খুবই ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তো আমরা যেটা আজকে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস নিয়ে আজকে কথা হবে, তো আমরা আমরা আজকে অ্যানালাইটিক্যাল কথাবার্তা এগুলাই বলবো। তো আজকে ক্লাসে জন্য আসলে অনেকগুলা শিট আমি রেডি করে রাখছি, অনেকগুলো আর্টিকেল রেডি করে রাখছি। মানে এত বেশি আর্টিকেল রেডি রেডি করে রাখছি, অনেকে দেখলে হয়তো মাথাও ঘুরাবে। কিন্তু এগুলো টাইম টু টাইম আপনাদেরকে অনেক হেল্প করবে রেফারেন্স আর্টিকেল হিসাবে, যে আমি অলরেডি অনেকগুলো রেফারেন্স আর্টিকেল যেগুলো আপনাদের কাজে লাগবে, এগুলো আমি এখানে রেডি করে রাখছি। এগুলো আপনাদের মানে সময় সময় আপনার নমুনা হিসাবে বা উদাহরণ হিসাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, সো আজকে ক্লাসে আমাদের আলোচনা বিষয় কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে? মানে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করবো কিভাবে, মানে আমরা কোন জায়গায় আছি ব্যাপারটা বুঝেন। আমরা আমাদের গবেষণার জন্য ধরুন ইন্টারভিউ করছি, ফিল্ডে গিয়ে 10টা ইন্টারভিউ করলাম বা 15টা ইন্টারভিউ করলাম, বা ফিল্ডে গিয়ে আমরা অবজারভেশন দিলাম, অবজারভেশন করলাম। এখন সেই ডেটাকে অ্যানালাইসিস করব কিভাবে, এইটা নিয়ে আজকে কথা হবে, ঠিক আছে? আচ্ছা, একটু 10 সেকেন্ড, আমার আওয়াজ আসতেছে, আমি একটু দরজাটা বন্ধ করে দিই। 10 সেকেন্ড। আচ্ছা, ওকে। তো স্ক্রিনে আপনারা আহ, কিছু কোয়ালিটেটিভ আর্টিকেল এখন দেখতে পাবেন। আমি এগুলো ধরে ধরে ব্যাখ্যা করব এবং কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে যে বিভিন্ন টাইপ আছে সেই টাইপটা একটু বোঝানোর চেষ্টা করব। তো স্ক্রিনে একটা পেপার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে যেসব শিক্ষার্থীরা কানে শুনে না বা কানে কম শুনে, তাদের আসলে কমিউনিকেশন, ইনক্লুশন, সোশ্যাল ওয়েলবিং, এগুলো কিভাবে হয়, এটা নিয়ে একটা পেপার। খুবই বড় একটা ফান্ডেড রিসার্চ, খুবই ভালো রিসার্চ, এবং এই রিসার্চে আমি একজন রিভিউয়ারও ছিলাম, এই জন্য এটা নিয়ে একটু ডিটেলস জানা আছে। তো এটা একটা কোয়ালিটেটিভ স্টাডি, অর্থাৎ যারা কানে শুনে না বা কানে কম শুনে, তাদেরকে নিয়ে একটা কোয়ালিটেটিভ স্টাডি। এটা একটা পেপার, জাস্ট মনে রাখেন এটা একটা পেপার। তারপর স্ক্রিনে এখন আরেকটা পেপার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে বাংলাদেশে যে মেন্টাল হেলথ সার্ভিস যে প্রোভাইড করে বিভিন্ন কোম্পানি, বা মেন্টাল সার্ভিস প্রোভাইড করা হয়, সেটার স্টেক হোল্ডারদের পার্সপেক্টিভ, মানে মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডের সাথে যারা জড়িত, তাদেরকে নিয়ে একটা রিসার্চ আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা কোয়ালিটেটিভ স্টাডি, ঠিক আছে? আহ আরেকটা পেপার, প্রায় সিমিলার একটা পেপার, ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে যে মেন্টাল হেলথ কেয়ার সার্ভিস গুলো দেওয়া হয়, ডিজিটাল বিভিন্ন টুলস বা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে যে মেন্টাল হেলথ কেয়ার সার্ভিস গুলো দেওয়া হয়, এটা নিয়ে একটা কোয়ালিটেটিভ স্টাডি। এই পেপারটাও দিয়ে দেওয়া হবে, এটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
এটাও একটা সিমিলার পেপার, আসলে একই অথরের তো, এই জন্য কাজগুলো একটু সিমিলার। এটা একটা কন্টেন্ট অ্যানালাইসিস, মানে এক একটা এক এক টাইপের কোয়ালিটিভ স্টাডি, এই জন্য ভিন্ন ভিন্ন পেপার দেখাচ্ছে। এটা হচ্ছে যে ফেসবুক একটা গ্রুপ আছে, সেই গ্রুপে মেন্টাল হেলথ সিকিং বিহেভিয়ার, মানে মেন্টাল হেলথ সংক্রান্ত বিভিন্ন পোস্ট করা হয়। এই যে একটা গ্রুপ আছে উইমেন সাপোর্ট ইনিশিয়েটিভ ফোরাম, ওই গ্রুপে যে পোস্ট গুলো করা হয়েছে মেন্টাল হেলথ সিকিং বিষয়ে, সেগুলোর অ্যানালাইসিস করে একটা কোয়ালিটেটিভ স্টাডি। এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আরেকটা পেপার। আমরা পেপারগুলোর ব্যাখ্যা এখন যাচ্ছি না, আগে জাস্ট কিছু পেপারের নমুনা দেখাই। ওকে, তাহলে এটা হচ্ছে যে অর্থাৎ ফেসবুকে যা পোস্ট করা হয়েছে বিভিন্ন গ্রুপে, সেটার অ্যানালাইসিস, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা পেপার, যারা হচ্ছে পুলিশে ছিল, এক্স পুলিশ অফিসার, তাদের আসলে কেন তারা এখন চাকরি ছেড়ে দিয়েছে, এটা নিয়ে একটা কোয়ালিটেটিভ স্টাডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাও একটা টাইপের, অন্য একটা টাইপের কোয়ালিটেটিভ স্টাডি, ঠিক আছে, ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল। এটা একটা অন্য একটা টাইপের কোয়ালিটিভ স্টাডি। আগেরটা ছিল কন্টেন্ট অ্যানালাইসিস কোয়ালিটিভ স্টাডি, এটা হচ্ছে ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস। স্ক্রিনে এখন আরেকটা পেপার দেখতে পাবেন। এটা হচ্ছে আহ, ফিলিপাইনের মানুষদের উপর পেপার, যারা বিভিন্ন ইনভেস্টমেন্ট করে স্ক্যামের শিকার হয়েছে, মানে বিভিন্ন ইনভেস্টমেন্ট স্ক্যামের শিকার হয়েছে, এরকম একটা পেপার। এটাও একটা টাইপের কোয়ালিটিভ স্টাডি, যেটাকে বলে ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস বলে আর কি। ওকে, আমি অনেকগুলা পেপার দেখাচ্ছি, লাস্ট একটা পেপার দেখাই। এটা হলো এই যে এটা আসলে হেলথ সায়েন্সের পেপার, যে হসপিটালে নার্সরা যে সেবা দেয়, এই সেবা দেওয়ার সাথে বাচ্চা এবং অ্যাডোলেসেন্টদের যে ইন্টারাকশন, সেটার যে সম্পর্ক, এটা নিয়ে একটা কোয়ালিটেটিভ পেপার। এটা হচ্ছে গ্রাউন্ড থিওরি কোয়ালিটি, মানে এটা কোয়ালিটিভের আরেকটা টাইপ। সো আমি যদি একটু সাম আপ করি, স্ক্রিনে আমরা অনেকগুলা কোয়ালিটেটিভ পেপার দেখতে পেলাম। এই কোয়ালিটেটিভ পেপারগুলা এক একটা এক এক টাইপের কোয়ালিটেটিভ পেপার, মানে এক একটার এক এক গোল আর কি, ঠিক আছে। যেমন কোয়ালিটেটিভের অনেকগুলো অ্যানালাইসিস আছে, সরি, মানে কোয়ালিটেটিভ পেপারকে আমরা অনেকভাবে অ্যানালাইসিস করতে পারি। এক এক বইতে এটার এক এক ডিটেলস আছে। মোটা দাগে যেগুলা, সেগুলো হলো যে থিমেটিক অ্যানালাইসিস, গ্রাউন্ড থিওরি, ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস এবং কন্টেন্ট অ্যানালাইসিস। মানে আমরা যদি অনলাইনে কোয়ালিটেটিভ আর্টিকেল পড়তে চাই, আপনারা দেখবেন যে বেশিরভাগ পেপার থিমেটিক অ্যানালাইসিস, বেশিরভাগ পেপার থিমেটিক অ্যানালাইসিস। ধরেন 100টার মধ্যে 80টা পেপার থিমেটিক অ্যানালাইসিস, 10টা পেপার হয়তো কন্টেন্ট অ্যানালাইসিস পাবেন, বাকি 10টা পেপার আইপিএ আর গ্রাউন্ড থিওরি পাবেন। তা আমরা এই যে একটু আগে স্ক্রিনে অনেকগুলা পেপার দেখলাম, এগুলা প্রত্যেকটাই এই চারটার কোনো না একটা, মানে কোনো না কোনোটা ডিমান্ড ফুলফিল করেছে আর কি। কিছু থিমেটিক পেপার দেখেছি, কিছু গ্রাউন্ড থিওরি পেপার দেখেছি, কিছু কন্টেন্ট অ্যানালাইসিস, কিছু ফেনোমেনোলজিক্যাল দেখেছি, ঠিক আছে। পেপার ডাউনলোড করার উদ্দেশ্য আর কি এটাই, আমরা যে একটু পরে টাইপ পড়বো, আমরা যেন পাশাপাশি উদাহরণও যেন রিয়েল টাইমে দেখতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে কোয়ালিটিভ অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, এবং কোয়ালিটিভ অ্যানালাইসিসের বিভিন্ন অ্যাপ্রোচ বা ধরন বা প্রকারভেদ আছে। এই প্রকারভেদ গুলা আমরা এই আর্টিকেল থেকে দেখাচ্ছি। এটা একটা খুবই ভালো জার্নালে পাবলিশ হওয়া, এটা খুবই সাইটেশন পাওয়া একটা আর্টিকেল। কিন্তু এটাই যে 100% সঠিক তা না, অন্য কোনো বইতেও আরো প্রকারভেদ থাকতে পারে। আমরা মূল যেগুলো সেগুলো টাচ করতেছি। তো কোয়ালিটিভ অ্যানালাইসিসের 4 প্রকার, 4 ধরনের অ্যানালাইসিস হয়: থিমেটিক অ্যানালাইসিস, গ্রাউন্ড থিওরি, ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস এবং কন্টেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে, 4 ধরনের কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হয়। তো খেয়াল করুন, আমরা এই যে ফিলিস্তিনের যে পেপারটা আমরা ওপেন করেছি, এটা হচ্ছে থিমেটিক অ্যানালাইসিসের একটা পেপার। থিমেটিক অ্যানালাইসিস, ঠিক আছে, ফিলিস্তিনের গাজা অঞ্চলের উপর পেপার। বা ধরেন মেন্টাল হেলথ সার্ভিসের যা স্টেক হোল্ডারদের পার্সপেক্টিভ, এখানে অপরচুনিটি কি, চ্যালেঞ্জ কি, এটা একটা থিমেটিক অ্যানালাইসিসের পেপার আমরা যেটা দেখেছি। আবার মেন্টাল হেলথ বিষয়ে একটা ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে, সেই পোস্টের ডেটাগুলো আমরা অ্যানালাইজ করবো, সোশ্যাল মিডিয়া ডেটা অ্যানালাইসিস করবো। এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস। আবার যারা স্ক্যামের শিকার হয়েছে তাদেরকে নিয়ে পেপার, এটা একটা হচ্ছে যে ফেনোমেনোলজিক্যাল, ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস। বা যারা পুলিশের চাকরি ছিল, এখন চাকরি ছেড়ে দিয়েছে, এটাও একটা ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস। আর হসপিটালে যে পেপারটা, নার্সদের সাথে বাচ্চা এবং অ্যাডোলেসেন্টদের যে ইন্টারাকশন, সেটা কিভাবে তাদের কাজকে প্রভাবিত করে, এটা হচ্ছে একটা গ্রাউন্ড থিওরি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আমরা এখনো ব্যাখ্যা পড়িনি, আমি জাস্ট বিভিন্ন পেপার দেখালাম, যেন আপনারা যতটুকু বুঝেন যে না, আমাদের আদের পর্যাপ্ত পেপার আছে, আমরা একটু পরে এগুলা ডিটেলস দেখতে পারবো, ঠিক আছে। ওকে, তো আমরা 4 ধরনের পড়লাম, এখন আমরা প্রত্যেকটা টাইপ
একটু একটু করে পড়ে দেন ডিটেলস ডিসকাশনে যাব। সোফার যা পড়িয়েছি আমরা কি ক্লিয়ার? আচ্ছা, একজন বলছেন পেপার গুলা দেরিতে আসে, একটু স্ক্রিনে দেরিতে আসে হয়তো, কিন্তু আশা করি যে মানে বুঝতে সমস্যা হচ্ছে না। আমরা কি সোফার বুঝতে পারতেছি যে মানে আমি যা ইন্ট্রো দিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমরা কিন্তু এখনো বিস্তারিত বলি নাই কিছু। হুম। আমরা কিন্তু এখন একজন বলছেন গ্রাউন্ড থিওরিটা আরেকবার বলেন, গ্রাউন্ড থিওরি এখনো ব্যাখ্যাই দেওয়া হয়নি। তো আরেকবার বলার এখনই প্রয়োজন নাই আর কি, ঠিক আছে? ওকে। ওকে। এখন এই অ্যানালাইসিসের টাইপ গুলা বলতে কি বোঝায়, মানে আমরা দেখেন কোয়ালিটেটিভ রিসার্চে ডেটা অ্যানালাইসিস আমরা কিভাবে করব, এইটা বইয়ের পড়া যদি আমরা নাও পড়ি তাও কমন সেন্স দিয়ে আমরা বুঝি। ধরুন কোয়ালিটেটিভ স্টাডিজ আমরা করি কি, ইন্টারভিউ করি বা অবজারভেশন করি। হুম। তার মানে যদি আমরা একদম বইয়ের কোনো পড়া নাও পড়ি, এতটুকু বুঝি যে আমাদের প্রথম কাজ হলো ইন্টারভিউ ডেটাকে, মানে যে অডিওটা আমাদের কাছে আছে বা ভিডিওটা আমাদের কাছে আছে, আমাদের প্রথম কাজ হলো সেই অডিও বা ভিডিওটাকে টেক্সট করা। সেই অডিও বা ভিডিওটাকে টেক্সট করা, মানে টেক্সট ফরম্যাটে নিয়ে আসা। এটা হলো 1 নম্বর ধাপ কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসের। 2 নম্বর ধাপ হলো সেই ডেটাগুলাকে পড়ে কোডিং করা। কোডিং মানে গুরুত্বপূর্ণ শব্দগুলাকে দেখা বা হাইলাইট করা, কোডিং করা। 3 নম্বরে হলো এই ডেটাগুলা থেকে কোনো প্যাটার্ন তৈরি হয় কিনা বা থিওরি তৈরি হয় কিনা সেটা দেখা। 4 নম্বরে হচ্ছে অ্যানালাইসিস লিখা। মানে আমরা যদি কোনো বইপত্র নাও পড়ি, কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে কোয়ালিটিভ ডেটা অ্যানালাইসিসের ধাপগুলা কি একটু বলো, সেটা থিমেটিক হোক, কন্টেন্ট অ্যানালাইসিস যেটাই হোক, আমরা কমন সেন্স দিয়ে এতটুকু বুঝি যে যে কোনো কোয়ালিটিভ ডেটা অ্যানালাইসিস করতে হলে প্রথমে এটাকে টেক্সট করতে হবে, মানে ট্রান্সক্রাইব করতে হবে। এরপর কোডিং, মানে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে চিহ্নিত করতে হবে, কোডিং করতে হবে। এরপরে হচ্ছে থিম দেখতে হবে, মানে অর্থাৎ মানে কোথাও মিল অমিল আছে কিনা এগুলো দেখতে হবে, দেন অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে যে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসের একটা বেসিক ফরম্যাট। এটা আমরা কমন সেন্স দিয়ে বুঝি, এই প্রসেসটাই হবে। ওকে। আচ্ছা, এবার আমরা বিভিন্ন টাইপ অনুযায়ী ধরি, মানে এই অ্যানালাইসিস গুলো বিভিন্ন টাইপ ধরে ধরে একটু দেখি। প্রথমে একটু কন্টেন্ট অ্যানালাইসিস দিয়ে বলি। খেয়াল রাখবেন থিমেটিক অ্যানালাইসিস এবং কন্টেন্ট অ্যানালাইসিস সিমিলার, কিন্তু তফাৎ হচ্ছে থিমেটিক অ্যানালাইসিসে আমরা প্রাইমারি ডেটাগুলা অ্যানালাইজ করি। প্রাইমারি ডেটা মানে কি, আমি ইন্টারভিউ নিছি সেটা আমার প্রাইমারি ডেটা, আমি অবজারভেশন করেছি সেটা আমার প্রাইমারি ডেটা। হুম। আর কন্টেন্ট অ্যানালাইসিস হচ্ছে সেকেন্ডারি ডেটাকে অ্যানালাইজ করা, রিভিউ আর্টিকেল না, কিন্তু সেকেন্ডারি ডেটাকে অ্যানালাইজ করা। যেমন ধরুন আগামী বিশ্বকাপ আসতে সামনে, আপনি দেখতে চান যে ফুটবল ফ্রিক নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে লিওনেল মেসিকে নিয়ে হওয়া গত 4 বছরে যত পোস্ট হয়েছে সেই পোস্টগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন। এটাকে বলে কন্টেন্ট অ্যানালাইসিস। মানে আপনি একটা ফেসবুক গ্রুপের পোস্ট বা টুইটারের পোস্ট, উইকিপিডিয়ার পোস্ট, এগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন। বা কেউ হয়তো ইরাক ইরান যুদ্ধ নিয়ে গবেষণা করতেছেন, আপনি হয়তো নিউজ পেপার গুলো এটাকে কিভাবে ফ্রেমিং করতেছে, নিউজ পেপারে ধরেন এই যুদ্ধ সংক্রান্ত 200টা নিউজ শিরোনামকে আপনি অ্যানালাইসিস করবেন। তো এটা এক ধরনের কন্টেন্ট অ্যানালাইসিস। এগুলো ডিসকোর্স অ্যানালাইসিস তো মিলে, কিন্তু এটা আমি চাচ্ছি না। মানে কন্টেন্ট অ্যানালাইসিস মানে টেক্সচুয়াল ডেটাকে অ্যানালাইজ করা। ফেসবুক গ্রুপের পোস্ট, কিংবা ধরেন টুইটারের পোস্ট, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট কন্টেন্ট অ্যানালাইসিসের মধ্যে পড়তে পারে। অথবা ধরেন বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় গত 2 বছরে খেলাধুলা বিষয়ক যে খবরগুলা হয়েছে সেই ডেটাগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন, এটাও কন্টেন্ট অ্যানালাইসিসের মধ্যে পড়বে। দ্যাট মিনস কন্টেন্ট অ্যানালাইসিসের ডেটা সোর্সটা হচ্ছে সেকেন্ডারি। কন্টেন্ট অ্যানালাইসিসের ডেটা সোর্সটা হচ্ছে সেকেন্ডারি ডেটা, ঠিক আছে? তা আমরা একটু আগে যে পেপারটা দেখেছি দেখুন, মেন্টাল হেলথ সিকিং বিহেভিয়ার অফ উইমেন ইন বাংলাদেশ, এই কন্টেন্ট অ্যানালাইসিস অফ এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই পেপারে যদি বিস্তারিত পড়তে চান, ওনারা বলবে যে উইমেন সাপোর্ট ইনিশিয়েটিভ ফোরাম এই নামে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেটা 2018 সালে এটা এস্টাবলিশ করা হয়েছে। তো এই এই গ্রুপে দেওয়া বিভিন্ন যে পোস্ট গুলো মার্চ 2020 থেকে জুলাই 2022, অর্থাৎ এই টাইম ফ্রেমের ভিতরে 1457টা পোস্ট ওই গ্রুপে দেওয়া হয়েছে। 1457টা পোস্ট ওই গ্রুপে দেওয়া হয়েছে। ওনারা হচ্ছে এইটা এগুলাকে অ্যানালাইসিস করেছে। তো এটা হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস। আমরা কি এই পেপারটা দেখে ক্লিয়ার যে কেন এটাকে কন্টেন্ট অ্যানালাইসিস বলতেছে, কেন আমরা এটাকে রেগুলার কোয়ালিটি পেপার বলতেছি না? আমরা কি এটা ক্লিয়ার? মানে অ্যাটলিস্ট এই পেপারটা দেখে একটু চ্যাট বক্সে জানাবেন যে আমরা বুঝতেছি কিনা, যে এটাকে কেন কন্টেন্ট অ্যানালাইসিস বলতেছে, কেন অন্যটা বলতেছে না। ওকে। তো এইসব পেপারের মেথডোলজি বলে দিবেন যে থিমেটিক কন্টেন্ট অ্যানালাইসিস বা কন্টেন্ট অ্যানালাইসিস বললে হবে, কন্টেন্ট অ্যানালাইসিস আমরা করেছি এটা বললেই হবে। ঠিক আছে, এখন এটা ডিটেলস। হুম, বলুন।
আর্টিকেল, আমাদের যে আর্টিকেল আছে, আর্টিকেলের ডেটা অ্যানালাইসিস কি কন্টেন্ট অ্যানালাইসিসের ভিতর পড়বে? না, আমরা যে সিস্টেমেটিকলি ট্রেসার রিভিউ পড়েছি ওটা কিন্তু সিস্টেমেটিকলি ট্রেসার রিভিউ, কারণ অলরেডি পাবলিশ হওয়া আর্টিকেলের ডেটা অ্যানালাইসিস করতেছি, ওটা কন্টেন্ট অ্যানালাইসিস না। কন্টেন্ট অ্যানালাইসিস হচ্ছে সেকেন্ডারি ডেটা, ডেটা যেগুলা, ঠিক আছে? যেমন এই যে ফেসবুক পোস্ট, পত্রিকার খবরাখবর, এগুলো এগুলো হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিসের মধ্যে পড়বে, ঠিক আছে? আচ্ছা। ওকে, এখন এরপর ওকে। খেয়াল খেয়াল করুন। আচ্ছা, খেয়াল 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 করুন যে এই পেপারের মেথোডোলজি পড়লে বুঝবেন ওরা কাজটা কিভাবে করেছে। মানে পড়ে মনে হয় একটা সিস্টেমেটিক রিভিউর মতো, মানে এটা কাইন্ড অফ সিস্টেমেটিক রিভিউর সাথে কিছুটা মিলে, কিন্তু পুরোটা আবার সিস্টেমেটিক রিভিউর মতো না। সিস্টেমেটিক রিভিউতে তো আমরা বিভিন্ন ডেটাবেস থেকে তথ্য নেই, আর এটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্র পত্রিকা, এগুলা ডেটা অ্যানালাইসিস হবে, ঠিক আছে? তো এখন ওনারা বলেছে যে এই 2022 থেকে 2022 এই সময়কালীন সময়ে ওই গ্রুপে কতগুলা পোস্ট হয়েছে, এই এতগুলা পোস্টের মধ্যে আহ ওনারা কি আসলে কোন টাইপের পোস্ট গুলো বিবেচনায় নিয়েছে, কোনগুলা বিবেচনায় নেয় নাই, এই বিস্তারিত এখানে আছে। এই বিস্তারিত এখানে আছে, তো এটা পড়লেই বুঝবেন আর কি, ঠিক আছে? পড়লেই বুঝবেন যে ওরা কি করেছে। এখন কন্টেন্ট অ্যানালাইসিস আর থিমেটিক অ্যানালাইসিস অলমোস্ট সেম, মানে দুইটা বলা যায় আসলে একই জিনিস। ডেটা সোর্সটা সেকেন্ডারি হলে আমরা বলি কন্টেন্ট অ্যানালাইসিস, ডেটা সোর্স প্রাইমারি হলে আমরা বলতাম থিমেটিক অ্যানালাইসিস। তো থিমেটিক অ্যানালাইসিস একদম বিস্তারিত পড়বো, এই জন্য কন্টেন্ট অ্যানালাইসিসটা আছে ক্লাস শেষে অটোমেটিকই বুঝে যাবেন। শুধু কন্টেন্ট অ্যানালাইসিস একটু বাড়তি জিনিস কি, কন্টেন্ট অ্যানালাইসিস যদিও এটা একটা কোয়ালিটেটিভ রিসার্চের টাইপ, তবুও কন্টেন্ট অ্যানালাইসিসে কিছুটা এটাকে কোয়ান্টিফাই করা হয়। মানে কন্টেন্ট অ্যানালাইসিসের ধরনটা এমন যে এখানে একটু কোয়ান্টিটিভের ছোঁয়া থাকবে। মানে এই যে ধরেন এই ফেসবুক গ্রুপগুলাতে কতটা পোস্ট পড়েছে, এই পোস্টের মধ্যে ধরেন কতগুলা কোন বয়সী নারীরা দিয়েছে, তারপর এরকম কিছুটা কোয়ান্টিফাই করে আর কি। মানে ইনিশিয়ালি কোয়ালিটিভ ডেটাগুলাকে কিছুটা ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ এগুলাকে দিয়ে কিছুটা কোয়ান্টিফাই করা ওভারঅল এটার কি বলে চিত্র দেখার জন্য। কিন্তু তার মানে এটা কিন্তু এই ওভারঅল চিত্র দেখার জন্য যতটুকু কোয়ান্টিফাই করা হয়েছে এটাকে তাই বলে কোয়ান্টিটিভ রিসার্চ বলা যাবে না, বরং কন্টেন্ট অ্যানালাইসিসের ধারণাটাই এরকম যে সে আপনাকে ওভারঅল ধারণা দেবে, ওভারঅল সিচুয়েশন সম্পর্কে একটু ধারণা দেবে, ফলে কিছুটা এখানে কোয়ান্টিফাই করা হবে, কিন্তু স্টিল একটা কোয়ালিটেটিভ রিসার্চ আর্টিকেল, ঠিক আছে? আমি একটা পেপার দিয়ে দিব, ওই পেপারে খুব ডিটেলস আছে এই চারটার পার্থক্য। তো এখানে দেখেন এই যে পেপারটা আমি এখন ওপেন করতেছি, এখানে কন্টেন্ট অ্যানালাইসিসের ডিটেলস বলা আছে কি যে এটাকে একটু কোয়ান্টিফাই করা হয়, ঠিক আছে? কোয়ালিটিভটাকে একটু কোয়ান্টিফাই করা হয়, ফলে কন্টেন্ট অ্যানালাইসিস যখনই দেখবেন তখন দেখবেন যে কোয়ালিটিভের ভেতরেও কিছু পার্সেন্টেজ বা কিছু কোয়ান্টিটিভ ডেটা কাইন্ড অফ ঢুকে গেছে আর কি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো এখানে আরো ডিটেলস আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। কন্টেন্ট অ্যানালাইসিস কি, শুধু কি এতটুকু বুঝলে আমরা আজকে থিমেটিক অ্যানালাইসিস একদম বিস্তারিত দেখবো। এই থিমেটিক অ্যানালাইসিস বিস্তারিত দেখলেই অলমোস্ট সবগুলাই শেখা হয়ে যাবে, কারণ কোয়ালিটিভ অ্যানালাইসিসের ধাপগুলো একদম সিমিলার, ঠিক আছে? তো কন্টেন্ট অ্যানালাইসিস আশা করি বুঝতে পারছেন, যে আমরা কখন এটাকে কন্টেন্ট অ্যানালাইসিস বলি। এখন কারো যদি মন চায় যে ভাই আমার কিছু কন্টেন্ট অ্যানালাইসিসের পেপার দরকার, আমি বিষয়টাকে আরো ডিটেলস শিখতে চাই, তাহলে আপনারা সায়েন্স ডিরেক্টে গিয়ে কন্টেন্ট অ্যানালাইসিস লিখে সার্চ করবেন। কারণ আমি সায়েন্স ডিরেক্টে গেলাম, মানে আমি আবারও বলছি, আমরা তো ক্লাসে অনেকগুলো নমুনা দিয়ে দিই, তবুও এখানে অনেকে আছেন যাদের আহ, মানে নিজ নিজ ব্যাকগ্রাউন্ডের নমুনা দরকার বা আরো আরো নমুনা দরকার, তাহলে আপনারা জাস্ট কন্টেন্ট অ্যানালাইসিস শব্দটা লিখে আপনারা সায়েন্স ডিরেক্টে গিয়ে সার্চ করবেন, তাহলে বিভিন্ন বিষয়ে যে কন্টেন্ট অ্যানালাইসিস হয়েছে সেগুলো এখানে পাবেন, ঠিক আছে? এই বিভিন্ন কন্টেন্ট অ্যানালাইসিস পেপার এখানে পাবেন। যাই হোক, কন্টেন্ট অ্যানালাইসিস নিয়ে আর বলতেছি না এক। আচ্ছা, এরপর গ্রাউন্ড থিওরি আজকে আমরা খুব কম আলোচনা করবো, কারণ এই বিষয়ে আমার খুব ডিটেল জানা নাই এবং এই বিষয়ে পেপারও খুব বেশি পাবেন না। গ্রাউন্ড থিওরির মূল কাজ হলো গ্রাউন্ড থিওরির মূল কাজ হলো দেখেন, আমাদের রিসার্চে আমরা যেটা করি সেটা হলো আমরা গবেষণা, মানে কোয়ালিটিভ রিসার্চে আমরা গবেষণার মাধ্যমে আমরা থিওরি বানাই না, আমরা কোনো থিওরি বানাই না। কিন্তু একটা টাইপের কোয়ালিটিভ স্টাডি আছে যেখানে আমরা থিওরি বানাই, সেই টাইপটাকে বলে গ্রাউন্ড থিওরি। অর্থাৎ আমরা ডেটা কালেকশন করি পার্টিসিপেন্টের কাছ থেকে অন্যান্য টাইপগুলোর মতোই। এরপর আমরা যদি সেখানে একটা কমন কিছু প্যাটার্ন যদি পেয়ে যাই, কমন প্যাটার্ন, এবং যেটা মনে হয় যে এটা আসলে বারবার সব জায়গায় একই রকম ঘটবে, তখন এটাকে আমরা থিওরি বলি, ঠিক আছে? ধরুন আপনি গবেষণা করতে চান যে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ঝরে পড়তেছে কেন, এটা নিয়ে আপনি স্টাডি করতে চান। তো এটা নিয়ে স্টাডি করতে গিয়ে আপনি দেখলেন যে আপনি এমন কিছু ফান্ডামেন্টাল কিছু কারণ পাচ্ছেন যেটা সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। মানে আপনি হয়তো কিছু আর্থসামাজিক কারণ পেয়েছেন, কিছু আপনি ইকোনমিক্স
কারণ মানে অর্থনৈতিক কারণ পেয়েছেন, কিছু পদ্ধতিগত মানে শ্রেণী শিক্ষা বিষয় মানে পয়েন্ট পেয়েছেন, এবং আপনি দেখলেন যে এটা মানে থিওরি আমরা তখনই বলি তখন প্রত্যেকটা মানে প্রত্যেকটা ক্যাটাগরি বা প্রত্যেকটা ফাইন্ডিংস একে অপরের সাথে সম্পর্কিত হয়, তখন আমরা এটাকে থিওরি বলি। ঠিক আছে, এই থিমেটিক অ্যানালাইসিস আর গ্রাউন্ড থিওরি কিন্তু খুবই কাছাকাছি, থিমেটিক অ্যানালাইসিস আর কর্নার অ্যানালাইসিস খুব কাছাকাছি, এগুলো সবগুলাই একে অপরের সাথে খুবই কাছাকাছি, শুধু আউটকামের উপর বেস করে এই সামান্য তফাৎটুকু হয়। গ্রাউন্ড থিওরিতে হচ্ছে যে রিসার্চার রিসার্চ করার পরে তিনি একটা মডেল দাঁড় করিয়ে ফেলেন বা তিনি একটা থিওরি দাঁড় করিয়ে ফেলেন যে হ্যাঁ এই কারণগুলো আমরা পেয়েছি, এবং প্রত্যেকটা কারণ এক একটা প্রসেসের মতো একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড, তখন এটাকে আমরা থিওরি বলি। আর ইন্টারলিঙ্ক যদি না হয় তখন আমরা একটা থিওরি বলি না আর কি। ঠিক আছে, তো খেয়াল করুন গ্রাউন্ড থিওরি খুব বেশি পেপার অনলাইনে পাবেন না। যেমন ধরেন এই যে একটা পেপার, আচ্ছা, এটা হচ্ছে যে এলিমেন্টারি টিচারদের উপর করা বার্ন আউট নিয়ে। ঠিক আছে, ওকে। তো এই 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 কাজটা করতে গিয়ে ওনারা দেখবে যে এলিমেন্টারি টিচারদের আসলে চাকরির প্রতি অনীহা বা এগুলা কেন হয়। তো এরপর ওরা এখানে কাজ করতে করতে ওরা দেখবেন কিছু এমন কিছু পয়েন্ট পাবে যেগুলো একটা আরেকটার সাথে খুব রিলেভেন্ট, তখন এরা বলবে যে আমরা একটা মডেল পাইছি বা আমরা একটা থিওরি পাইছি, হ্যাঁ, যে এটা একটা আরেকটার সাথে খুবই ইন্টারলিঙ্কড। আমি আবারও বলছি অ্যানালাইসিসের প্রসেস কিন্তু সব টাইপের কোয়ালিটি স্টাডিতে সেম, কিন্তু আউটকামটা একটু ভিন্ন ভিন্ন হয় বলে অ্যানালাইসিসের নামটাও ভিন্ন ভিন্ন হয়। ঠিক ঠিক আছে, এই দেখেন এই যে আমরা নার্সদের যে একটা পেপার দেখছিলাম যে বিভিন্ন চাইল্ড কেয়ার সেন্টারে চিলড্রেন এবং যে কিশোর বা কিশোরী বাচ্চা এবং কিশোরী তাদের ইন্টারেকশনের কারণে নার্সিং প্রসিডিউরে আসলে কিভাবে চেঞ্জ আসে বা আউটকামে কিভাবে চেঞ্জ আসে, এটা নিয়ে একটা পেপার, স্ক্রিনে আপনারা পেপারটা দেখতে পাচ্ছেন। এই পেপারে এরা কাজ করতে গিয়ে এটা হচ্ছে কি, এটা একটা গ্রাউন্ড থিওরি পেপার। গ্রাউন্ড থিওরি মানে এখানে ওরা তিনটা মেইন পয়েন্ট পাইছে, যে তিনটা পয়েন্ট একে অপরের সাথে খুবই রিলেভেন্ট এবং তিনটা পয়েন্টই ঘটে এবং একটার সাথে খুব ইন্টারলিঙ্ক, সেই জন্য এটাকে বলছে গ্রাউন্ড থিওরি। সেম মানে থিমেটিক অ্যানালাইসিস অলমোস্ট সেম, থিমেটিক অ্যানালাইসিসে তিনটা পয়েন্ট একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক না বা ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, তো এই ব্যাপারটা যদি ডিটেলস পড়েন তখন দেখবেন যে ওরা একটা পর্যায়ে এই সিদ্ধান্ত দেবে আর কি, যে এই তিনটা মূল কারণ দেখছেন এখানে, এই যে একটা ফ্রেমওয়ার্ক বা একটা ছবির মাধ্যমে দেখাচ্ছে যে এই তিনটা মূল কারণ, আমরা যেমন দারিদ্র দুষ্টু চক্র পড়তেছি ঠিক তেমনি এই এই কারণগুলো একে অপরের সাথে সম্পর্কিত, এই জন্য এটাকে থিওরি বলে। ঠিক আছে, দ্যাট মিনস গ্রাউন্ড থিওরিতে আমরা কোন একটা বিষয়ে গবেষণা করে একটা থিওরিটিক্যাল বা মানে একটা থিওরিতে পৌঁছাই, একটা মডেলে আমরা পৌঁছাই। ঠিক আছে, এটাকে বলে গ্রাউন্ড থিওরি। তো এই গেল কোয়ালিটেটিভের আরেকটা টাইপ, আমি পেপারগুলা দিয়ে দেবো। কন্টেন্ট অ্যানালাইসিস গেল, গ্রাউন্ড থিওরি গেল, এবং এই দুইটা খুব বেশি পেপার আমাদের পাবেন না, এই দুইটার বেশি পেপার পাবেন থিমেটিক অ্যানালাইসিসের, এরপরে হচ্ছে আইপিএ মানে ইন্টারপ্রেটিভ থিমেটিক অ্যানালাইসিসের পেপার পাবেন। ঠিক আছে, আচ্ছা, থিমেটিকটা যেহেতু গুরুত্বপূর্ণ এটা শেষে বলি, এবার আইপিএটা বলি। ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস আর থিমেটিক অ্যানালাইসিস অলমোস্ট কাছাকাছি। খেয়াল রাখবেন যে যদি আমরা জানি কোয়ালিটিভ রিসার্চে আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ইন্টারভিউ নেই, তাদের এক্সপিরিয়েন্স আমরা জানতে চাই, তাদের বা আবার কোয়ালিটিভ স্টাডিতে অনেক সময় আমরা তাদের এক্সপিরিয়েন্স না বরং ওভারঅল সবার এক্সপিরিয়েন্স আমরা জানতে চাই। ঠিক আছে, যেমন আমি হয়তো ঢাকা শহরের যারা ফেরিওয়ালা তাদেরকে নিয়ে একটা গবেষণা করব, সেক্ষেত্রে আমি ঢাকা শহরের ফেরিওয়ালাদের ইন্টারভিউ নেই, আবার এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের ইন্টারভিউ নেই। মানে অর্থাৎ কোয়ালিটিভ স্টাডিতে আমরা যাদেরকে নিয়ে গবেষণা করতেছি তাদের ইন্টারভিউ নেই, আবার অনেক সময় স্টেক হোল্ডার মানে তাদের সাথে যারা সম্পর্কিত তাদের ইন্টারভিউ নেই। তো ইন্টারপ্রেটিভ থিমেটিক অ্যানালাইসিসটা হচ্ছে যখন আমরা খুবই ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে প্রাধান্য দেই, যখন আমরা একদম ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে প্রাধান্য দেই, তার এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দেই, তখন এটাকে বলে ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস। এবং ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিসে ধরে নেওয়া হয় যে প্রত্যেক ব্যক্তির এক্সপিরিয়েন্স গুলা আলাদা আলাদা হইতে পারে, প্রত্যেক ব্যক্তির এক্সপিরিয়েন্স গুলো আলাদা আলাদা হইতে পারে, এমনটা আমরা ধরে নিই আর কি। মানে ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যালে একেবারেই আমরা ব্যক্তিকে ফোকাস করি এবং এখানে ইন্টারভিউ আমাদের খুব কম হয়, ইন্টারভিউ সংখ্যাটা মানে স্যাম্পল সাইজ সংখ্যাটা কম হয়। ঠিক আছে, মানে এটার সাথে থিমেটিকের পার্থক্য আছে, থিমেটিকে কিন্তু আসলে মানে খুব বেশি পার্থক্য নাই, মানে আমরা যদি কোনো একটা টাইটেল দেখলে খুব বেশি বোঝাও যায় না যে কোনটা থিমেটিক কোনটা ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস, কিন্তু ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস বলতে বোঝায় এখানে একেবারেই ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা বা ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়। আর থিমেটিক অ্যানালাইসিসে ব্যক্তি এবং তার সারাউন্ডিংস কে প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা একটু একটা উদাহরণ দেই।
আবারও বলছি যে এটা আমরা খুব ডিটেলস দেখতেছি বলে আপনার কাছে একটু জটিল লাগতেছে। পেপারে কিন্তু এতটাও জটিল না, শুধু কোয়ালিটিভ অ্যানালাইসিস লিখলে হয়। বা অনেকে ফেনোমেনোলজিক্যালটাকে থিমেটিক বলে, তাও খুব একটা সমস্যা হয় না, কারণ এগুলো খুবই কাছাকাছি। কিন্তু একটু খেয়াল করেন, আমি জাস্ট তফাৎটা বলার চেষ্টা করি। এই যে এই পেপারটা, ফিলিস্তিনের গাজা অঞ্চলে যেসব বাচ্চারা কানে কম শুনে তাদেরকে নিয়ে একটা পেপার। এই পেপারে কার কার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে? দেখেন, এই পেপারে যারা কানে কম শুনে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা গ্রুপ, তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। আবার যারা তাদের কেয়ার গিভার, মানে যারা তাদেরকে লালন পালন করে এবং তাদের কমিউনিটি টিচার বা কমিউনিটি পিপল, তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। তো যদি আমরা খুব ক্লোজ লুক দেই, তাহলে এই যারা কানে কম শুনে তাদের কাছ থেকে যদি আমরা ইন্টারভিউ নিয়ে থাকি, এটাকে বলে ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস। কারণ তারা তাদের একান্ত অভিজ্ঞতাটা বলবে এখানে, ঠিক আছে? আর যদি তাদের কমিউনিটি মেম্বারদের কাছ থেকে আমরা নিয়েছি, টিচারদের কাছ থেকে নিয়েছি, গার্ডিয়ানদের কাছ থেকে নিয়েছি, এটা থিমেটিকের মধ্যে পড়বে। যে একদম একটু সূক্ষ্মভাবে চিন্তা করি আর কি। যদিও এরা এই পেপারটাকে পুরোটাকে থিমেটিক অ্যানালাইসিসই বলেছে, এবং এই বলাতে কোনো ভুল হয় নাই। তা আমি যদি একদম টু দা পয়েন্টে চিন্তা করি, সেটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যকে যখন আমরা খুব ক্লোজলি ফোকাস করি, তখন এটা হয় ইন্টারপ্রেটিভ, মানে আইপিএ হয় আর কি, ঠিক আছে? আর যখন আমরা ওভারঅল কনটেক্সট নিয়ে আলোচনা করি, তখন এটাকে বলি আমরা থিমেটিক অ্যানালাইসিস। ফলে দুইটা খুব কাছাকাছি। আমি চ্যাট জিপিটি ব্যবহার করে কিছু শিরোনাম তৈরি করছি, মানে কোনটা থিমেটিক আর কোনটা ইন্টারপ্রেটিভ সেই তফাৎ বোঝার জন্য, ঠিক আছে? খেয়াল করুন, এই যে এক্সপিরিয়েন্স অফ অনলাইন লার্নিং অ্যামাং ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই থিমেটিক এই টাইটেলগুলো যে খুব বেশি পারফেক্ট তা না, জাস্ট থিমেটিক আর আইপি এর পার্থক্য বোঝার জন্য খেয়াল করেন। এক্সপিরিয়েন্স অফ অনলাইন লার্নিং অ্যামাং ইউনিভার্সিটি স্টুডেন্ট বাংলাদেশ, এই থিমেটিক অ্যানালাইসিস। টিচার পারসেপশন অফ ইনক্লুসিভ এডুকেশন ইন সেকেন্ডারি এডুকেশন, এই থিমেটিক অ্যানালাইসিস। চ্যালেঞ্জ ফেসড বাই ফিমেল স্টুডেন্ট ইন হায়ার এডুকেশন বাংলাদেশ, থিমেটিক অ্যানালাইসিস। ঠিক আছে, এগুলো থিমেটিক অ্যানালাইসিস, কারণ একটা কমন বিষয়গুলো মানে কাইন্ড অফ টপিকটা একটু কমন গ্রাউন্ডে করতেছি, কোনো স্পেসিফিক স্টুডেন্ট বা স্পেসিফিক পেশার উপর ফোকাস করতেছি না। কিন্তু আইপি এর গুলা যদি দেখেন, আইপি এর টাইটেল গুলা দেখেন, তো যদিও এগুলাকে আমরা আসলে থিমেটিক বলো, মানে বলতে পারি আর কি। এই যে এক্সপিরিয়েন্স অফ ফিমেল টিচার ফেসিং ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ অ্যান্ড আইপিএ স্টাডি, ঠিক আছে? তো এবার আমরা একটু আগে যে বললাম যে ফিলিপাইনে যে পেপারটা আমরা দেখাইছি, যে একটা ব্যাপার দেখালাম, ফিলিপাইনে যারা স্ক্যামের শিকার হয়েছে, ইনভেস্টমেন্ট স্ক্যামের শিকার হয়েছে, দেখেন খুবই পার্টিকুলার টপিক, যে ইনভেস্টমেন্ট স্ক্যামের যারা শিকার হয়েছে তাদের কাছ থেকে আমরা তাদের মানে এই অভিজ্ঞতাটা শুনবো। এটা হচ্ছে ইন্টারপ্রেটিভ কোয়ালিটি। বা যারা এক্স পুলিশ অফিসার এখন আর চাকরি করছেন না, তাদের কাছে। ফলে আমরা যদি এটাকে একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, যে টপিকটা যদি একটু সেন্সিটিভ হয় বা একটু খুবই ইন্ডিভিজুয়ালাইজড হয়, তখন এটা হয় আইপিএ। আর যখন সেগুলো কমন বিভিন্ন সোশ্যাল ফেনোমেনা নিয়ে হয়, তখন হয় থিমেটিক অ্যানালাইসিস। আমরা কি বুঝতেছি? একান্ত না বুঝলে আপনারা থিমেটিক লিখে দিলেও চলবে, কোনো সমস্যা হয় না সাধারণত। আমার কথা বুঝছেন? মানে থিমেটিকের সাথে ইন্টারপ্রেটিভ মানে আইপি এর সূক্ষ্ম তফাৎটা কি আমরা বুঝতে পারতেছি? অর্থাৎ খেয়াল রাখবেন যে যদি একটু ঘটনার একটু বিশেষ টাইপের ঘটনা হয়, মানে ঘটনা যদি একটু বিশেষ টাইপের ঘটনা হয়, তখন আইপিএ হয় আর কি। আর যখন কমন সোশ্যাল বিভিন্ন ফেনোমেনা নিয়ে যখন আমরা গবেষণা করি, কমন সোশ্যাল ফেনোমেনা, তখন এটা আবার থিমেটিক অ্যানালাইসিস বলি আমরা, ঠিক আছে? সো অ্যানালাইসিসের এই যে চারটা ধরন, আর থিমেটিক অ্যানালাইসিস কি, থিমেটিক অ্যানালাইসিস এই তিনটা বাদ দিয়ে যত আছে, আপনি অনলাইনে 100টা পেপারের মধ্যে 90টা পেপার পাবেন, এগুলো থিমেটিক অ্যানালাইসিস। থিমেটিক অ্যানালাইসিস মানে হচ্ছে যে কোনো ঘটনা নিয়ে কোয়ালিটিভ স্টাডি বলে, এটাকে আমরা থিমেটিক অ্যানালাইসিস বলি। থিমেটিক অ্যানালাইসিস কেন বলি? কারণ এই অ্যানালাইসিস করতে গিয়ে আমরা মূল ঘটনাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, মানে যে ফলাফলটা আসে, ফলাফলটাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। তো প্রত্যেকটা ক্যাটাগরিকে একটা থিম বলা হয়। যেমন এখানে আপনারা শিক্ষার্থীরা আছেন, আপনাদেরকে আমি 6টা ভাগে ভাগ করলাম, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স, মেডিকেল, বিজনেস, কলা। এই যে 5টা ভাগে ভাগ করলাম, এটাকে বলে থিমেটিক অ্যানালাইসিস। আর যদি দেখেন, যদি 5টা ভাগে ভাগ করার পরে যদি দেখি যে একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড, তখন এটাই হয়ে যেত গ্রাউন্ড থিওরি। এটাই হয়ে যেত তখন গ্রাউন্ড থিওরি, ঠিক আছে? অর্থাৎ কোনটা থিমেটিক আর কোনটা গ্রাউন্ড থিওরিটা নির্ভর করে আউটকামের উপর। যদি দেখি যে এক একটা তার সাথে খুবই ইন্টারলিঙ্কড এবং এখানে একটা মডেল প্রতিষ্ঠিত করা যাচ্ছে, তখন আমরা এটা গ্রাউন্ড থিওরি বলি, অন্যথায় আমরা থিমেটিক অ্যানালাইসিস বলি আর কি, ঠিক আছে? সো এই আলোচনাগুলো আগের ব্যাচগুলোতে ছিল না, এবারই প্রথমবার যুক্ত হয়েছে। আমি চেষ্টা করেছি যে কোয়ালিটিভ অ্যানালাইসিসের যে বিভিন্ন টাইপের পার্থক্য আছে, লিস্ট আপনাদের কিছু ধারণা দিয়ে দেওয়ার জন্য। এখন যাদের দরকার, তারা যদি কেউ ইন্টারপ্রেটিভ
ফেনোমেনোলজিক্যাল নিয়ে জানতে চান, সায়েন্স ডিরেক্টে এটা নিয়ে সার্চ করলে অনেক আর্টিকেল পাবেন, নিজ নিজ ব্যাকগ্রাউন্ডের আর্টিকেল পাবেন, আর্টিকেল পড়ে নিন। বা প্রয়োজনে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে এটাকে আমরা কেন ইন্টারপ্রেটিভ বলতেছি, কেন গ্রাউন্ড থিওরি বলতেছি না। সে কিন্তু বলবে যে হ্যাঁ তুমি এই কারণে এটাকে আমরা গ্রাউন্ড থিওরি বলতেছি, ঠিক আছে। একেবারে এইভাবে বলে সে এইভাবে উত্তর দেবে। যাই হোক, আশা করি কোয়ালিটিভ অ্যানালাইসিসের 4টা টাইপ আমরা বুঝতে পারলাম। কন্টেন্ট অ্যানালাইসিস সবাই ইজিলি দেখেই চিনবেন, যেহেতু এটার ডেটা সোর্সটা একটা নির্দিষ্ট শ্রেণীর, দেখলে বুঝবেন। ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস আর থিমেটিক অ্যানালাইসিস খুব কাছাকাছি, কিন্তু যদি দেখেন যে ঘটনাটা খুবই ইন্ডিভিজুয়ালাইজড, তখন বুঝবেন ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস, বা পেপারে লেখা থাকে এগুলো, যেটা ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে। আর গ্রাউন্ড থিওরি যখন দেখবেন কোনো পেপারের শেষে এরা যে একটা মডেল সাজেস্ট করে, থিওরি সাজেস্ট করে, তখন এটা গ্রাউন্ড থিওরি। আর অন্যথায় যত পেপার আছে সবগুলাই হলো থিমেটিক অ্যানালাইসিস, ঠিক আছে। তাহলে আমরা অ্যানালাইসিসের বিভিন্ন টাইপ নিয়ে আমরা জানলাম। এবার আমরা অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলবো। এতটুকু কি আমরা বুঝতে পারছি? রাইট। আশরাফুর একটা প্রশ্ন করেছেন, আইপি কি কেস স্টাডির মতো? অনেকটাই, যদি কেস স্টাডি ইটসেলফ আলাদা একটা ডিজাইন, আইপি অনেকটা কেস স্টাডির সাথে মিলে, রাইট। ওকে, ওকে। আচ্ছা, এর বাহিরেও মানে এগুলার বাহিরেও আরো কিছু ছোটখাটো ডিজাইন আছে, যেমন আইপি এর সাথে আবার মিলে কেস স্টাডি, যদি আমাদের পেপারে নাই, যেমন কেস স্টাডি ডিজাইন। তো শুধু কেস স্টাডি দিয়ে আর্টিকেল সাধারণত শুধু মানে কোয়ালিটেটিভ রিসার্চ ক্ষেত্রে শুধু কেস স্টাডি দিয়ে সাধারণত আর্টিকেল হয় না। কেস স্টাডিটা হয়তো অন্যান্য মেথডের সাপোর্টে থাকে, মানে ধরেন একটা গবেষণায় গবেষক 3টা ডেটা কালেকশন মেথড ফলো করছে, এর মধ্যে একটা হলো কেস স্টাডি। তো এই জন্য আমরা রাখি নাই এটা। কেস স্টাডি সাধারণত বিভিন্ন থিসিসে আমরা অন্যান্য মেথডের সাপোর্টে রাখি। কেস স্টাডি একদম আইপি এর মতো, এটাও একেবারেই ইন্ডিভিজুয়ালাইজড ঘটনা নিয়ে, এটা আরো ইন্ডিভিজুয়ালাইজ, মানে একদম বিশেষ ঘটনা নিয়ে একটা বিশেষ, যেমন ধরুন এই যে বাস ডুবে মানুষ মারা গেল, এর মধ্যে যারা এখানে সার্ভাইভ করেছে তাদের কিনে আমরা স্টাডি করব, এটা হবে কেস স্টাডি কোয়ালিটিভ রিসার্চ। তাদের ঘটনাগুলাই ধরেন শাইনা খাতুন কেস 1, তখন আমরা বলবো শাইনা খাতুন তিনি ঈদে স্বামীর বাড়িতে গিয়েছিলেন, ফেরার সময় এই এই ঘটনা এমনি এমনি সেটা এটা প্রত্যক্ষ করেছে। তো কেস স্টাডির সাথে আইপি এর খুব মিল আছে, কিন্তু কেস স্টাডি ইটসেলফ আলাদা একটা টাইপ। কেস স্টাডি মানে একদম বিশেষ ঘটনা, যে ঘটনা খুব সচরাচর ঘটে না, এরকম, ঠিক আছে। দেখ আমরা আছে কেস স্টাডি একটু স্কিপ করি, এটা আমাদের মানে মেন স্ট্রিমের সাথে এটা যায় না। ওকে, তাহলে এই 4 ধরনের কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হইতে পারে। আমরা যখন টাইটেল ঠিক করবো তখন আমাদের টাইটেলে বলে দিবে এটা কোনটাকে সাপোর্ট করে, অথবা আপনারা যখন কথার কথা আপনি যখন কোনো একটা কোয়ালিটিভ স্টাডি চিন্তা আপনি মাথায় নিচ্ছেন, আপনি চ্যাট জিপিটি কে বলেন আমার টাইটেলটা থিমেটিক কোয়ালিটিভ বানাও, সে কিন্তু থিমেটিক কোয়ালিটিভ বানাবে। আর যদি আপনার মনে হয় কন্টেন্ট অ্যানালাইসিস করবেন, তাহলে বলুন আমার অমুক বিষয় টাইটেলটাকে কন্টেন্ট অ্যানালাইসিস বানাই দাও, তখন যে কন্টেন্ট অ্যানালাইসিস হিসেবে আপনাকে ওই টাইপেরই সাজেস্ট করবে। অ্যানালাইসিসের প্যাটার্ন কিন্তু সেম, একটু পরে আমি অ্যানালাইসিস দেখাচ্ছি, অ্যানালাইসিসের প্যাটার্ন একদমই সেম সবগুলা টাইপের ক্ষেত্রেই, কিন্তু যেটা বললাম সূক্ষ্ম কিছু তফাৎ আছে, ফলে নামটাও চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা, এইবার অ্যানালাইসিস কিভাবে করবেন সেটা বলি। তো আমরা আজকে থিমেটিক অ্যানালাইসিসের অ্যানালাইসিস কিভাবে করে এটা নিয়ে কথা বলবো। থিমেটিক অ্যানালাইসিসের অ্যানালাইসিস কিভাবে করে এটা নিয়ে কথা বলবো, তবে এটা নিয়ে কথা বললে অন্যগুলো কাভার হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমি যেটা বললাম যে কোয়ালিটেটিভ রিসার্চ মানেই আপনি যে ইন্টারভিউ নিছেন বা যে অবজার্ভ করেছেন, প্রথমে এটাকে টেক্সট করতে হবে, পরে এখান থেকে কোড করতে হবে, তারপর দেখতে হবে কোনো প্যাটার্ন পান কিনা। মানে কোয়ালিটি মানেই এই প্রসেসটাই ফলো করবে। আমি একটু আগে যে 4 ক্যাটাগরির 8টা পেপার আপনাদেরকে স্ক্রিনে দেখাইছি, সেগুলোতে দেখবেন সবগুলাতে আসলে একই প্রসেসই ফলো করবে, এর বাইরে তো আসলে প্রসেস হওয়া সম্ভব না। So, আপনারা একটা শিখলে বাকিগুলা অলমোস্ট অটোমেটিক শেখা হয়ে যাবে। তা আমরা এখন থিমেটিক অ্যানালাইসিসের বিস্তারিত শিখবো। থিমেটিক অ্যানালাইসিস হচ্ছে ব্রাউন এন্ড ক্লার্ক, ওনারা সম্ভবত অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটির প্রফেসর, ঠিক আছে। তো ওনারা হচ্ছে যে এই থিমেটিক অ্যানালাইসিসটাকে আবিষ্কার করেছে 2006 সালে, এবং খুবই বিখ্যাত নাম ব্রাউন অ্যান্ড ক্লার্ক, খুবই বিখ্যাত নাম। এবং ওনাদের একটা ওয়েবসাইট আছে thematicanalysis.net, আপনারা গুগলে সার্চ করলেই বুঝবেন, এই যে thematicanalysis.net। যারা ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের টিচার, এই যে ভার্জিনিয়া ব্রাউন আর ভিক্টোরিয়া ক্লার্ক, হ্যাঁ। তো ওনারা হচ্ছে এই থিমেটিক অ্যানালাইসিসটা আবিষ্কার করেছে। এবং মানে ওনাদের এই বিষয়ক যে আর্টিকেলটা, এটা হচ্ছে যে সম্ভবত ওয়ার্ল্ডের সাইটেশন পাওয়া আর্টিকেল গুলোর মধ্যে থার্ড, মানে এত বেশি সাইটেশন পেয়েছে। ওনারা থিমেটিক অ্যানালাইসিসটা ওনারা আবিষ্কার করেছে। তো থিমেটিক অ্যানালাইসিসের আবিষ্কার করার পর সময়ের সাথে সাথে এটা অনেক চেঞ্জ এসেছে। বর্তমানে থিমেটিক অ্যানালাইসিসের একটা নতুন নাম ওনারা দিয়েছে, যেটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ থিমেটিক অ্যানালাইসিস, ঠিক আছে। মানে থিমেটিক অ্যানালাইসিস বলে আমরা এতকাল যা জানতাম বা আগের ব্যাচগুলোতে আমরা যা পড়তাম, এইটাকেই ওনারা হচ্ছে যে
এখন নাম দিয়েছে রিফ্লেকটিভ থিমেটিক অ্যানালাইসিস, ঠিক আছে, রিফ্লেকটিভ থিমেটিক অ্যানালাইসিস, এবং এটা দেওয়ারও কারণ আছে, আমি বলছি। তো মানে ওখানে প্রসেসে কোনো চেঞ্জ নাই, ওনাদের যে থিমেটিক অ্যানালাইসিসের 6টা ধাপ, এই 6টা ধাপে কোনো চেঞ্জ নাই, সবকিছুই সেম, জাস্ট ওনারা বলছে থিমেটিক অ্যানালাইসিসকে এখন থেকে রিফ্লেকটিভ থিমেটিক অ্যানালাইসিস বলা হবে। কেন রিফ্লেকটিভ থিমেটিক অ্যানালাইসিস বলা হবে, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, খেয়াল করুন। এই যে ফিলিস্তিনের গাজা অঞ্চলে কানে কম শুনে যাদেরকে এই যে পেপার, এই পেপারটা যদি আপনি ওপেন করেন এবং পড়েন, খেয়াল করেন এই পেপারের মেথোডোলজি পার্টে যান, আমি বলতেছি এটা কি। দেখেন এই পেপারের মেথোডোলজি পার্টে গেলে প্রথমে বলছে দিস স্টাডি ইউজড কোয়ালিটেটিভ রিসার্চ মেথড, ওকে, ক্লিয়ার। এবং এই গবেষণায় 35 জনের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, 17 জন শিক্ষার্থী, 10 জন কেয়ার গিভার, 8 জন টিচার। এগুলো তো আপনারা মানে বর্ণনা দেখলেই বুঝতেছেন যে মানে এগুলা কি বলতেছে, ঠিক আছে। কিন্তু এই পেপারে একটা নতুন জিনিস আমি আমি নিজেও কিন্তু এর আগে কোনো পেপারে দেখি না, কিন্তু এই পেপারে দেখেছি, নাম হচ্ছে রিফ্লেক্সিভিটি। রিফ্লেক্সিভিটি মানে হচ্ছে যে এই গবেষণা যারা কন্ডাক্ট করেছে, মানে এই গবেষণার প্রিন্সিপাল রিসার্চার বা ডেটা কালেক্টর, তাদের যোগ্যতা কি তা সেটা নিয়ে একটা প্যারা এখানে আছে, মানে এই স্টাডি করার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বা যোগ্যতা কিভাবে কাজে লেগেছে এটা নিয়ে একটা প্যারা এখানে আছে, এটা বলে রিফ্লেক্সিভিটি। রিফ্লেক্সিবিলিটি, ঠিক আছে, মানে বলছে যে এই গবেষণায় যারা ডেটা কালেক্ট করেছে তাদেরকে 3 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে, তারপর তারা এই গবেষণা যিনি প্রিন্সিপাল অথর তিনি কোয়ালিটেটিভ রিসার্চের অমুক ফিল্ডের একজন প্রতিষ্ঠিত রিসার্চার, এরকম কিছু জিনিস এখানে লেখা আছে। তারপরে এই গবেষণায় কানে কম শুনে কিনা এইটা জানার জন্য একজন অডিওলজিস্ট নিয়োগ করা হয়েছে, তো অডিওলজিস্টের যোগ্যতা এখানে লেখা আছে। যারা এই গবেষণা ডেটা ট্রান্সক্রিপশন করেছে, মানে ডেটাকে ধরেন আরবি থেকে ইংরেজি করেছে, তাদের যোগ্যতা কি, তারা অমুক বিষয়ক তাদের সার্টিফিকেট আছে, এরকম কিছু বর্ণনা এখানে লেখা আছে। অর্থাৎ এই গবেষণা যারা করেছে তাদের যোগ্যতা বিষয়ক এখানে একটা প্যারা অ্যাড করা হয়েছে। তো ব্রাউন অ্যান্ড ক্লার্ক তাদের যে বর্তমান যে আপডেট তাদের ওয়েবসাইট, তারা এটাই বলতেছে যে কোয়ালিটেটিভ রিসার্চে আগের মতো না, আগে ছিল কি যে ফিল্ড ওয়ার্ক যা ডেটা আসছে সেই ডেটার উপর বেস করে রিপোর্ট লেখা হবে, আগে এটা একটু কড়াকড়ি ছিল। কিন্তু এখন বললো যে না, রিসার্চার চাইলে নিজের বুদ্ধিমত্তা নিজের বিবেচনায় রিসার্চার চাইলে আর এটাকে চেঞ্জ করা না, মানে এখানে রিসার্চারেরও ইনপুট দেওয়ার জায়গা থাকবে, ঠিক আছে। মানে ধরুন কেউ একজন ইন্টারভিউতে সে হয়তো একটা উক্তি বলেছে কিন্তু উক্তিটা সে ক্লিয়ারলি বুঝাইতে পারে না, কিন্তু রিসার্চার নিজে বুঝছে সে কি বলতে চায়, রিসার্চার চাইলে সেটাকে পেপারে ইন্টিগ্রেট করতে পারে, মানে এখানে রিসার্চারের কিছু পাওয়ার দেওয়া হয়েছে, এটাকে বলে রিফ্লেক্সিবিলিটি, ঠিক আছে। এবং এখন থিমেটিক অ্যানালাইসিসকে বলে রিফ্লেক্টিভ থিমেটিক অ্যানালাইসিস, ঠিক ঠিক আছে। এই যে আপনারা যদি থিমেটিক অ্যানালাইসিসের ওয়েবসাইটে যান এবং থিমেটিক অ্যানালাইসিসের রিসেন্ট পেপারগুলো পড়েন, দেখবেন যে ওরা এই যে থিমেটিক অ্যানালাইসিসকে বলতেছে রিফ্লেক্টিভ, এই যে রিফ্লেক্সিভ থিমেটিক অ্যানালাইসিস, ঠিক আছে। ওকে, তো এখন এটা ধাপগুলা কি কি, ধাপগুলাতে কোনো মানে পার্থক্য নাই, ঠিক আছে। রিফ্লেক্সিভ থিমেটিক অ্যানালাইসিস ধাপে কোনো পার্থক্য নাই, আগের মতো ধাপগুলো আছে, শুধু এখানে রিসার্চারের এন্ট্রির জায়গাটা ওনারা অনেক বাড়াইছে আর কি, মানে প্রতিটা ধাপেই রিসার্চারের মানে ক্ষমতা এখানে বাড়ানো হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে এটাতে বায়াসনেস হইতে পারে, কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের টাইপটাই এমন যেখানে বায়াসনেসের সুযোগ থাকে, কিন্তু রিসার্চার অ্যাজ এ রিসার্চার সে চাইবে সবসময় এটা যেন বায়াস যেন না হয়, এবং রিভিউয়াররাও দেখবে যেখানে কোনো বায়াসনেসের সুযোগ আছে কিনা, ঠিক আছে। এখানে রিসার্চারের পাওয়ার কেন বাড়ানো হয়েছে, কারণ কোয়ালিটিভ স্টাডিতে হচ্ছে তথ্য হচ্ছে প্রাণ, মানে ইনফোটাই মেইন। তো অনেক সময় দেখা যায় যে রেসপন্ডেন্ট একটা কিছু ক্লিয়ার করে না বলার কারণে এটার পেপারে আমরা দিতে পারতেছি না, এই জন্যই এখানে মানে রিসার্চারকে বলা হয়েছে যে রিসার্চ এবং রেসপন্ডেন্ট এটার মধ্যবর্তী একজন লিঙ্কার হিসাবে রিসার্চার এখানে কাজ করবে, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা চাইলে আপনারা এদের ওয়েবসাইট থেকেও এটা পড়তে পারবেন নাকি, ঠিক আছে। এই যে আপনারা যদি ওয়েবসাইটে যান থিমেটিক অ্যানালাইসিস, থিমেটিক অ্যানালাইসিসের এখানে ডিটেলস কিছু বিষয় পাবেন। আমি এখন থিমেটিক অ্যানালাইসিসের ধাপগুলো নিয়ে কথা বলবো আর কি, যে ধাপগুলা গুগলে সার্চ করলে থিমেটিক অ্যানালাইসিস লিখে সার্চ করলে এই ধাপগুলা পাবেন। এই ধাপগুলো হলো থিমেটিক অ্যানালাইসিস আমরা কোন কোন ধাপে করব, মানে স্টেপ বাই স্টেপ থিমেটিক অ্যানালাইসিস কিভাবে করব, এটাকে বলে স্টেপ অফ থিমেটিক অ্যানালাইসিস বাই ব্রাউন অ্যান্ড ক্লার্ক। পেপারে ইউজ করলে ব্রাউন অ্যান্ড ক্লার্কের 2006 সালের এটা দেবেন, ওকে। তো আমরা এখন আসি থিমেটিক অ্যানালাইসিসের অ্যানালাইসিস কিভাবে করব। খেয়াল রাখবেন যে অন্য টাইপের অ্যানালাইসিস গুলো প্রায় একই নিয়মে হবে, আচ্ছা। তো ব্রাউন অ্যান্ড ক্লার্ক বলতেছে 6টা ধাপে অ্যানালাইসিস করতে হবে। প্রথম ধাপের নাম হলো ফ্যামিলিয়ারাইজিং ইউরসেলফ উইথ ডেটা। ফ্যামিলিয়ারাইজিং ইউরসেলফ উইথ ডেটা মানে ডেটার সাথে পরিচিত হওয়া।
আবার বলছি, ডেটার সাথে প্রথম হচ্ছে ডেটার সাথে গবেষকের কাজ হবে ডেটার সাথে পরিচিত হওয়া। কেমনে পরিচিত হবেন? রিসার্চার এখানে ব্যাখ্যা দিছে যে বারবার আপনি ডেটাটাকে পড়বেন, রিডিং এন্ড রিডিং, বারবার ডেটাটাকে আপনি পড়বেন, আপনি ট্রান্সক্রিপশন করবেন। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই শব্দগুলো এখানে আসবে। মানে কি ব্যাপারটা বলবেন? ওরা বললো যে কোয়ালিটিভ রিসার্চের প্রথম ধাপ হলো প্রথম ধাপ হলো রিসার্চার ডেটার সাথে পরিচিত হবে। ডেটার সাথে পরিচিত হবে মানে কি, সে অডিও বা ভিডিওটা যে আছে, মানে ইন্টারভিউর সময় যে অডিও ভিডিওটা নিয়েছে, সেটাকে আগে টেক্সটে রূপান্তরিত করবে। টেক্সটে রূপান্তরিত করে সেটাকে ট্রান্সক্রাইব করবে। এই টেক্সটে যে আমরা রূপান্তরিত করি এটাকে বলে ট্রান্সক্রাইব করা। আর অনেক সময় আমাদের ট্রান্সলেট করা লাগে, যেমন এই যে ফিলিস্তিনের যে পেপারটা, এটা তো ইন্টারভিউ নিচ্ছে আরবিতে কিন্তু পেপার লিখবে ইংরেজিতে। ফলে এখানে ট্রান্সক্রাইব অ্যান্ড ট্রান্সলেট দুইটাই ঘটছে, ট্রান্সক্রাইব অ্যান্ড ট্রান্সলেট। তো এটাই আর কি, যে রিসার্চারের প্রথম কাজ হলো ডেটাটাকে টেক্সট করা, মানে অডিও বা ভিডিও থেকে টেক্সট করা এবং ট্রান্সক্রিপশন করা এবং বারবার পড়া। এটা হচ্ছে প্রথম ধাপ। ব্রাউন এন্ড ক্লার্কের প্রথম ধাপ এটা। শুধু ব্রাউন এন্ড ক্লার্কের প্রথম ধাপ বলে না, যে কোনো কোয়ালিটেটিভ স্টাডির প্রথম ধাপ হচ্ছে এটা। প্রথম ধাপ আমরা বুঝলাম কিনা, আমি কিন্তু উদাহরণ দেখাবো, উদাহরণ দেখাচ্ছি। আমি ট্রান্সক্রাইব কেমনে করবেন, আমার কাছে কিছু উদাহরণ আছে, আমি একটু বের করি দেন, একটু আমাকে সময় দেন। আমি আমার রিসেন্ট কালেক্টেড ডেটা থেকে আমি জাস্ট একটা উদাহরণ বের করে আপনাদেরকে দেখাই, আপনাদের ক্লিয়ার হবে। একটু অপেক্ষা করি, কেমন? হুম, আমি জাস্ট একটা পেপার ওপেন করতেছি, তো এই জন্য আমি স্ক্রিন শেয়ারটা অফ রাখলাম। আচ্ছা, একটু অপেক্ষা করি। আমি অলরেডি যারা ইন্টারভিউ, তাদের নামটা আমি কেটে দিচ্ছি যেন ক্লাসে দেখা না যায়, জাস্ট বোঝানোর জন্য। তো খেয়াল খেয়াল করুন, আপনি তো ফিল্ড ওয়ার্ক করেছেন। আপনি তো আপনি তো ফিল্ড ওয়ার্ক করেছেন। ফিল্ড ওয়ার্কের ডেটাটা অডিও আকারে আছে অথবা ভিডিও আকারে আছে। ফিল্ড ওয়ার্ক করেছেন, ফিল্ড ওয়ার্কের ডেটাটা অডিও আকারে আছে অথবা ভিডিও আকারে আছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই, যারা আমরা ইমেলের মাধ্যমে ডেটা কালেক্ট করি, যেমন আপনি তো বলছেন যে ডেটা দুইভাবে কালেক্ট করা যায়, সরাসরি কালেক্ট করা যায়, অথবা প্রশ্ন পাঠিয়ে রাখলে কেউ ইমেইলেও ডেটাটা সে সাবমিট করে দিতে পারবে। তাহলে কিন্তু এই প্রথম স্টেপটা আমাদের লাগবে না। দেখেন, প্রথম স্টেপটা হলো কি, ডেটাকে অডিও বা ভিডিও থেকে টেক্সট করা, এবং টেক্সট করে যদি ভাষা রূপান্তর করা লাগে ভাষান্তর করা, মানে ট্রান্সক্রাইব এবং ট্রান্সলেট করা। এখন যারা আমরা ইমেলের মাধ্যমে তথ্য নেই, ইমেলের মাধ্যমে বা রিটেন ফরম্যাটে, মানে আমি তাকে হয়তো প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, সে আমাকে রিটেন ফরম্যাটে পাঠিয়ে দিছে। দ্যাট মিনস এখানে এলিমেন্ট ওয়ান বলতে ডেটাগুলো আপনি পড়বেন, বা ভাষান্তর করা লাগলে ভাষান্তর করবেন। ওকে, মানে আমি বলছি যারা আমরা ফেস টু ফেস ডেটাটা নেই অডিও বা ভিডিও আকারে, তাদের ক্ষেত্রে ব্রাউন এন্ড ক্লার্কের প্রথম ধাপটা এখানে কাজ করবে না। এলে প্রথম ধাপ বলতে ডেটাকে পড়া, ভাষান্তর করা, এটাই। আচ্ছা, তো এখানে দেখেন, এটা দেখেও আপনাদের কনফিউজিং লাগছে। প্রথমে হচ্ছে যে যে কোনো ট্রান্সক্রিপশন করবেন, প্রথমে উপরে হচ্ছে যে তাদের, যখন আপনি ট্রান্সক্রিপশন করবেন আপনি উপরে নাম লেখা থাকবে যে ইন্টারভিউ ওয়ান, নাম হচ্ছে মোর্শেদ আলম, ইন্টারভিউ নেওয়ার সময়। এখানে কিছু বেসিক ইনফো থাকবে, আমি নামগুলা কেটে দিছি যেন তাদের নামগুলা যেন না দেখা যায়, এই জন্য নামগুলো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? আর ট্রান্সক্রিপশন করবেন কেমনে, একাধিক ফরম্যাট আছে, আমি দেখাই আপনার সুবিধাতে, যে কোনো ফরম্যাটই ওকে আছে। যেমন এখানে দেখেন যে কোশ্চেন, এটা ছিল কোশ্চেন, আর নিচে হলো অ্যান্সার। হুম, কোশ্চেন আর অ্যান্সার, মানে এটা হচ্ছে যে অডিও শুনে শুনে এটা লেখা হয়েছে আর কি। কোশ্চেন অ্যান্সার, এই যে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রান্সক্রিপশনের ফরম্যাট আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ইন্টারভিউ গুলা নেওয়ার পরে এভাবে কোশ্চেন আর কোশ্চেনের নিচে অ্যান্সার গুলা লিখবেন। এভাবে ইন্টারভিউ মানে পুরোটাকে টেক্সট করতে হবে, ঠিক আছে? এটা একটা স্টাইল। আর একটা বেটার স্টাইল হচ্ছে এইটা, বিভিন্ন, যেমন আমাদের ব্যাচের একজন, উনি পিএইচডি তে এনরোলড আছেন। তো ওনার একটা ট্রান্সক্রিপশনের কাছে আমার একটু হেল্প চেয়েছিলেন। তো ওনার ফরম্যাটটা ছিল এরকম, মানে ওনার সুপারভাইজার বা ভার্সিটি থেকে এরকম ফরম্যাট দিয়ে দিছে, উপরে নাম ঠিকানা থাকবে, এরপর হচ্ছে এখানে কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু, এরপর হচ্ছে দুইজন, মানে একজন তো তথ্য দিচ্ছে, একজন তথ্য নিচ্ছে। ইন্টারভিউয়ার তিনি প্রশ্ন করছে এটা, আর রেসপন্ডেন্ট উত্তর দিচ্ছে এটা। হুম, আবার ইন্টারভিউয়ার প্রশ্ন করছে এইটা, রেসপন্ডেন্ট উত্তর দিচ্ছে এইটা, এবং অডিও শুনে শুনে কোন প্রশ্নটা কত মিনিটে করেছে
সেই মিনিটটাও এদিকে লেখা, মানে লেখা হচ্ছে আর কি। মানে প্রথম প্রশ্নটা করছে 1 মিনিট 44 সেকেন্ডের মাথায়। আচ্ছা বলেন তো, 1 মিনিট 44 সেকেন্ডের মাথায় প্রথম প্রশ্ন করছে, তাহলে বাকি 1 মিনিট 44 সেকেন্ডে বাকি সময় কি করছে কেউ চ্যাট বক্সে জানান তো। মানে আমাকে তো বলতে পারেন ভাই প্রথম প্রশ্নটা প্রথম সেকেন্ডেই করার কথা, তাহলে বাকি 1 মিনিট 44 সেকেন্ডে কি কি করছে, চ্যাট বক্সে জানান বা আনমিউট করে বলেন। যদি কোনো ট্রান্সক্রিপশনে আমরা দেখি যে প্রথম প্রশ্ন 3 মিনিটের সময় করছে বা প্রথম প্রশ্ন 4 মিনিটের সময় করছে, ওকে, রাইট, অনেকেই ব্যাপারটা বুঝতে পারছে, আমি বলছি কনসেন্ট নিছে, রাইট। মানে দেখেন, একটা ইন্টারভিউতে কি আমরা ধরেন আমি আপনার ইন্টারভিউ নেব, গিয়ে কি প্রশ্ন করি, একদম ডিরেক্ট প্রশ্ন, একটা রেপোর্ট বিল্ডিং পার্ট থাকে। অনেকে বলছেন যে কনসেন্ট, কনসেন্ট তো আছেই। কনসেন্ট মানে কি, যে সে যে তথ্য দিচ্ছে তার কাছ থেকে অনুমতি নেওয়া, এগুলো তো মানে এগুলো তো ইন্টারভিউর পার্ট না, এগুলো প্রি ইন্টারভিউ পার্ট। কিন্তু ইন্টারভিউ যখন শুরু হয়ে যায়, রাইট, আতিয়া মারফু আপনি ঠিকই লিখছেন বা অনেকে লিখছেন, ওকে, দেখুন, কনসেন্ট মানে অনুমতি বা এই এই রিসার্চের সম্পর্কে একটু তাকে বলা, এগুলো তো ইন্টারভিউর পার্ট না, এগুলো তো প্রি ইন্টারভিউ পার্ট। ইন্টারভিউ শুরুটা হয় রেপোর্ট বিল্ডিং এর মাধ্যমে। মানে আপনি তো ধরেন একজন গার্মেন্টস মালিক, ওনার কাছ থেকে ইন্টারভিউ নেবেন, তো আপনি সরাসরি প্রশ্ন করলে ব্যাকআপ থাকে, আপনি তো শুরুতেই তার ব্যবসা বাণিজ্যের একটু খোঁজ খবর নিলেন 1-2 মিনিট, দেন মানে ইন্টারভিউটা যেন খুব রিজিড না হয়, ঠিক আছে। এই জন্য ইন্টারভিউ যখন প্রথম প্রশ্ন যে প্রথম সেকেন্ডে হবে তা না, হইতে পারে আবার না হইতে পারে। মানে আপনি চাইলে আগে একটু সম্পর্ক তৈরি করে কিছু অপ্রাসঙ্গিক বিষয় অবতারণা করে তারপর মূল প্রশ্নে আসতে পারেন, ঠিক আছে। যাই হোক, এটা আরেকটু দেখেন, আগের ফরম্যাটটাও ট্রান্সক্রিপশনের ফরম্যাট, এটাও ট্রান্সক্রিপশনের ফরম্যাট, কিন্তু এটাকে দেখে আরেকটু বেটার মনে মনে হয় না, আর একটু বেটার বা ট্রান্সপারেন্ট মনে হয়, তাই না? মানে এটা দেখে আরেকটু বেটার মনে হচ্ছে, যেখানে টাইমও লেখা আছে, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর। তো এটা হচ্ছে যে আসলে মানে ফরম্যাট এক এক একটা একরকম হইতে পারে, তথ্য হচ্ছে মেইন, এটা একটু বেটার ফরম্যাট। ঠিক ঠিক আছে, আচ্ছা। এবার আমরা আমরা কিন্তু এলিমেন্ট 1-এ আছি, মানে অর্থাৎ ডেটাকে অডিও থেকে টেক্সট করা, আমরা এলিমেন্ট 1-এ আছি। এখন আহ, প্রশ্ন হচ্ছে যে আমরা প্রশ্ন করলে রেসপন্ডেন্ট যা উত্তর দেয় তাই কি লিখবো, নাকি যা উত্তর দেয় সেটাকে সামারি করে লিখবো। আহ একটা 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 হলো যে, একটা প্রশ্ন হলো যে যা উত্তর দেয় তাকে হুবহু লিখবো, আর একটা হচ্ছে যা উত্তর দেয় তাকে আমরা সামারি করে লিখবো, নাকি যা উত্তর দেয় শুধু রিসার্চ অবজেক্টিভের সাথে যেগুলো মিলে আছে শুধু সেতুটুকুই লিখবো, বাকিটা বাদ দেবো। ওকে, মানে এই বিষয়ে আপনার মতামত মতামত আমি 1-2 দিয়ে বলতেছি। 1 হচ্ছে যা উত্তর দেয় ট্রান্সক্রিপশনে তাই লিখবো, এটা হচ্ছে 1। 2 হচ্ছে 2 হচ্ছে রেসপন্ডেন্ট যাই উত্তর দেবে না কেন আমরা এটাকে সামারি করে লিখবো, হুবহু লিখবো না, সামারি করে লিখবো। আর 3 নম্বর হচ্ছে তিনি যাই উত্তর দেয় সেটাকে আমরা অবজেক্টিভের সাথে মিললেই কেবল লিখবো, বাকিটা অবজেক্টিভের সাথে না মিললে বাদ দিব। এটা হচ্ছে 3। আপনাদের ওপিনিয়ন চাচ্ছি যে মানে এখানে কি কি হইতে হইতে পারে, 1-2 নাকি 3, এটা কি সামারি করবো? ওকে, আমি দেখতেছি সবার টেক্সট গুলো। প্রথমত প্রথমত আপনারা যে ট্রান্সক্রিপশন লিখে গুগলে সার্চ করেন, আমি একটু দেখাই দিই। আমি সবসময় ক্লাসে দেখানোর সময় ডিটেলস দেখাই, কারণ কেউ যদি চান যে ব্যক্তিগতভাবে পড়াশোনা করতে, তার পথটাও যেন খোলা থাকে, ঠিক আছে। আমি যদি এই যে ট্রান্সক্রাইব লিখে সার্চ করি, ট্রান্সক্রাইব স্ক্রাইবিয়ার লিখে, স্ক্রাইবিয়ার একটা হচ্ছে ওয়েবসাইট যারা রিসার্চের শিট বানায়। আমি যদি ট্রান্সক্রাইব স্ক্রাইবিয়ার লিখে সার্চ করি, তো ওখানে এটা ট্রান্সক্রিপশনের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথা বলছে, হ্যাঁ, ট্রান্সক্রিপশন মেথড নিয়ে কথা বলছে, আপনারা গুগল করলে এগুলা পাবেন, ট্রান্সক্রিপশন মেথড। তো এখানে একটা নাম হলো ভার্বাটিম ট্রান্সক্রিপশন। ভার্বাটিম ট্রান্সক্রিপশন মানে রেসপন্ডেন্ট যা বলছে তাই লিখতে হবে, হুবহু লিখতে হবে। রেসপন্ডেন্ট হয়তো প্রশ্ন করতেছেন গার্মেন্টস নিয়ে, কিন্তু গার্মেন্টস প্রসঙ্গ বলতে গিয়ে উনি ছোটবেলায় ওনার স্বপ্ন ছিল এটা ওটা, অনেক কথা বলছে, সেটাও কি লিখবেন? উত্তর হচ্ছে সাধারণত আমরা ভার্বাটিম ট্রান্সক্রিপশন করি না। মোস্ট অফ দ্য রিসার্চে রেসপন্ডেন্ট যা বলছে হুবহু আমরা তা ট্রান্সক্রিপশন করি না। শুধু যারা এখানে ল নিয়ে রিসার্চ করেন বা ধরেন পুলিশ সায়েন্স ক্রিমিনোলজি, মানে যদি এমন হয় যে এই বিষয়ের সাথে রেসপন্ডেন্টের ফিলিংস বা প্রতিটা শব্দই এখানে গুরুত্বপূর্ণ, যেমন যারা আইন আদালতের মানুষ তারা জানবেন যে অপ্রাসঙ্গিক অনেক শব্দ থেকে অনেক ক্লু বের হইতে পারে। যদি এরকম হয়, মানে এটা খুব রেয়ার কেস, যারা এখানে ল ব্যাকগ্রাউন্ড আছে তাদের সাথে হয়তো এটা কিছুটা যাবে। যদি এরকম হয় যে রিসার্চের বিষয়বস্তু এমন, এখানে প্রত্যেকটা শব্দ এমনকি অপ্রাসঙ্গিক শব্দটাও এখানে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কেবল আমরা ভার্বাটিম ট্রান্সক্রিপ্ট বা
হুবহু ট্রান্সক্রিপশনটা করি, অন্যথায় করি না। মানে দ্যাট মিনস মোস্ট অফ দ্য টাইম বারবাটিম ট্রান্সক্রিপশনটা করা হয় না। শুধুমাত্র লিগ্যাল রিসার্চে এটা করা হয়, কিন্তু আমাদের রেগুলার রিসার্চে বারবাটিম ট্রান্সক্রিপ্ট করা হয় না। আপনি যেমন আমরা ইন্টারভিউ নিতে গেলে দেখি যে 40 মিনিট একটা ইন্টারভিউতে 10-15 মিনিট আসলে অন্য আলাপ হয়। ঠিক আছে, অন্য আলাপ হয়, মানে যেটা আমাদের রিসার্চের অবজেক্টিভের সাথে যায় না। এখন খেয়াল করুন, আপনি আপনার রিসার্চ নিয়ে অবগত, আপনার অবজেক্টিভ নিয়ে আপনি জানেন, আপনার অ্যানালাইসিসের প্ল্যান নিয়ে আপনি জানেন। যিনি ইন্টারভিউ দিচ্ছে তিনি যদি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে, এবং আমরা অনেক সময় আমরাও তো ক্লাসে কিছু অপ্রাসঙ্গিক কথা বলি, আপনি যদি তার মুখ চেপে ধরবেন না, যে একদম মুখ চেপে ধরে ধরে রাখছেন যে অবজেক্টিভের বাইরে কোনো কথা বলা যাবে না, এরকম তো না। তাহলে যিনি ইন্টারভিউ দিচ্ছে তিনি অপ্রাসঙ্গিক অনেক কিছু বলতে পারে। ইন্টারভিউ যিনি নেবে তার কাজ হলো তাকে প্রসঙ্গে রাখা, মানে আমাদের অবজেক্টিভের বাইরে যেন সে না যায়, সেই প্রসঙ্গে রাখা। কিন্তু উনি অনেক অপ্রাসঙ্গিক কথা বললে সেটা আমাদের ট্রান্সক্রিপশনে আসবে না। দ্যাট মিনস নাম্বার ওয়ান কাজ করবে না। আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারলাম কিনা একটু জানাবেন চ্যাট বক্সে। আশা করি বুঝতে পারছি। দুই নাম্বার হলো দুই নাম্বার হলো এডিটেড ট্রান্সক্রিপশন বলে এটাকে, মানে সামারাইজ, সহজ কথা বলে সামারি। আমি তিন তিন নাম্বারটা আগে বলি, দেন মাঝখানটা বলতেছি। 3 নাম্বার, সরি 2 নাম্বারটা আগে বলতেছি আর কি। 2 নাম্বারটা সেটা হলো সামারি। সাধারণত সামারি করে আমরা কোয়ালিটেটিভ ট্রান্সক্রিপশন করি না। শুধুমাত্র যারা আমরা কেস স্টাডি নিয়ে রিসার্চ করি, কেস স্টাডি বা লাইফ হিস্ট্রি ইন্টারভিউ, সেগুলোর ক্ষেত্রে আমরা রেসপন্ডেন্টের কাছ থেকে একটা দীর্ঘ একটা অভিজ্ঞতা নেই, দেন তার গল্পটাকে আমরা সামারি আকারে, সংক্ষেপ আকারে লিখি। ফলে যারা আমরা এখানে কেস স্টাডি করতেছি, দেখেন আমি একটা কেস স্টাডি পেপারে মনে হয় নমুনাও আপনাদেরকে দেখাইছিলাম, খেয়াল করুন। আমি একটা কেস স্টাডি পেপারে, শুধুমাত্র কেস স্টাডি ক্ষেত্রে আমাদের ইন্টারভিউটা সামারি আকারে সাধারণত আসে। যে আমি ওপেন করি, এখানে যারা আর্সেনিকে আক্রান্ত তাদের কেস স্টাডি করা হয়েছে, মানে সে কিভাবে আর্সেনিকে আক্রান্ত হয়েছে, সেটা কিভাবে তাকে গ্রাস করেছে, বর্তমানে তার অবস্থা কি, এটা নিয়ে ইন্টারভিউ নেওয়া হয়েছে। লম্বা ইন্টারভিউ, ধরেন 10 মিনিটের ইন্টারভিউ। আর এই ইন্টারভিউটাকে যে কেস কেস স্টাডি ওয়ান, শাইনা বেগম তার গল্পটা এখানে বলা হয়েছে, তার মানে এটা সামারি আকারে বলা হয়েছে, তার গল্পটা এখানে সামারি আকারে ঢুকছে। একমাত্র সাধারণত কেস স্টাডির ক্ষেত্রে আমরা এই সামারি ট্রান্সক্রিপশনটা ইউজ করি। কারো কাছ থেকে ইন্টারভিউ নিয়ে তার উক্তিগুলো হুবহু লিখি না, এবং তার গল্পটা এখানে সামারি আকারে লিখি। তো সাধারণ কোয়ালিটিভ রিসার্চে সামারি ট্রান্সক্রিপশন ইউজ হয় না। তো সাধারণ কোয়ালিটিভ রিসার্চে কোনটা হয়? সোজা সোজা কথা, এই গবেষণার অবজেক্টিভকে, এটাকে রিসার্চের ভাষা বলে ইন্টেলিজেন্ট ট্রান্সক্রিপশন। মানে এই গবেষণার অবজেক্টিভের সাথে যায়, আবারও বলছি, এই গবেষণার অবজেক্টিভের সাথে যায় শুধু এমন ইয়েগুলাই আমরা রাখবো, এমন উত্তরগুলাই রাখবো, বাকিগুলা রাখবো না। এটাকে বলে, মানে এটাই মূলত মেইন ট্রান্সক্রিপশন। তাহলে আমার কথা বুঝছেন যে আপনারা যখন ট্রান্সক্রিপশন করবেন তখন আপনারা কিভাবে করবেন? আমার কথা বুঝছেন? মানে চ্যাট বক্সে জানাবেন বুঝতে পারছেন। আমি জানি না ক্লাস খুব লং হয়ে যাচ্ছে, অনেক কাছে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো আমাদের একটু বোঝা খুব জরুরি, ঠিক আছে, যে কখন কোনটা লাগবে। তো সাধারণত রিসার্চে আমরা অবজেক্টিভের সাথে যায়, মানে আমার রিসার্চের অবজেক্টিভের সাথে যায় এমন উক্তিগুলারই টেক্সট আমরা করব। বাকি সে অনেক অপ্রাসঙ্গিক কথা বলতে পারে, সেগুলো আমরা রাখবো না, সেগুলো আমরা রাখবো না। ঠিক আছে, ঠিক আছে। এই হলো ট্রান্সক্রিপশন হিসেবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই, একটা গবেষণা আমরা 20টা ইন্টারভিউ নেই, 20টা ইন্টারভিউ শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা তো খুবই বিরক্তিকর কাজ। রাইট, এটা আসলে বিরক্তিকর কাজ। তো এখানেও কিছু সফটওয়্যার এবং টুলস আছে, সামনে আরো টুলস এর জন্ম হবে যেটা আমাদের কাজকে সহজ করে দেবে। তো সোফার ফ্রিতে অত ভালো টুলস নাই, পেইড ভালো অপশন আছে। যেমন আমি যে জুমটা ইউজ করি, ধরেন এই জুমে, ধরেন আপনি আপনি যদি কারো ইন্টারভিউ যদি জুমে নেন, তাহলে জুম থেকে ট্রান্সক্রিপশন বের করা যায়। ঠিক আছে, যে আমি আমি যে জুম প্রিমিয়ামটা ইউজ করি, আমি জানি আপনারা এই স্ক্রিনে এখন প্রিমিয়ামটা দেখতে পাচ্ছেন কিনা। এই জুম প্রিমিয়ামে আমি যদি আমার রেকর্ড গুলোতে যাই, যে এখানে বাম দিকে লেখা আছে রেকর্ড অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, অপশন আছে রেকর্ড অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। এখানে গেলে আজকের ক্লাসে আমি যা যা বলেছি, হ্যাঁ, এগুলার একটা টেক্সট ভার্সন আমি বের করতে পারবো। হ্যাঁ, আজকের ক্লাসে ধরেন আমি যা যা বলেছি এগুলার টেক্সট ভার্সন এখান থেকে বের করা যাবে। এখন অনেক সময় লাগবে, তাই আমি বের করতেছি না, কিন্তু বের করা যাবে আর কি। ঠিক আছে, আহ, ছোট দুই একটা পাইলে আমি বের করতাম, এই ধরনের এটা। হ্যাঁ, এখানে এই যে রাইট ক্লিক করে এখানে ভিতরে ঢুকে, মানে অর্থাৎ জুম প্রিমিয়াম দিয়ে কারো ইন্টারভিউ নিলে সেগুলোর টেক্সট ভার্সন বের, এখানে অডিও ট্রান্সক্রিপ্ট বাংলা টেক্সট ভার্সন বের করা যায়। কিন্তু এখানে মানে বাস্তবতা হলো, আমি যদি এখন দেইও অডিও ট্রান্সক্রিপ্টে ক্লিক করিও, খেয়াল খেয়াল করেন, অডিও ট্রান্সক্রিপ্ট বাংলা,
এই যে এখানে এটা ডাউনলোড করলাম। এখন এখানে আমি মানে যতটুকু দেখলাম আর কি, সেটা হলো যে বাংলার ক্ষেত্রে দাড়ি কমা তো আসে না। মানে হ্যাঁ, এটা দিয়ে বাংলা ট্রান্সক্রিপশনও বের বের করা যায়। বাংলার ক্ষেত্রে সমস্যা হলো যে দাড়ি কমা এগুলো আসে না। হ্যাঁ, দাড়ি কমা এগুলো আসে না, এবং আহ, আমরা তো বাংলা তো গোছাই বলি না, তো অত ভালো আসে না আর কি। ঠিক আছে, যে আমি দেখি আমার কোনো একটা ভিডিও এর, এই যে খেয়াল করুন, আমার কোনো একটা ভিডিও এর আমি এই যে বাংলা টেক্সট বের করেছি। এই যে স্ক্রিনে কি আপনার একটা টেক্সট পেপার দেখতে পাচ্ছেন না? আমি জুম দিয়ে একটা 2 মিনিটের ভিডিও বানিয়েছি। সেটার বাংলা দেখা যাচ্ছে আর কি, কিন্তু তত গোছানো না আর কি, মানে এটাকে গোছায় নিতে হবে। তো কারো ইন্টারভিউ যদি আমরা এরকম জুম দিয়ে নেই, তাহলে প্রিমিয়াম দিয়ে নিলে টেক্সট বের করা যাবে না, তত ভালো হয় না। তবে ইংরেজি ইন্টারভিউ নিলে পারফেক্ট হয়। দেখেন ইংরেজি ভাষা কিন্তু অনেক ডেভেলপ, ফলে কারো যদি ইংরেজি ইন্টারভিউ আমরা নিয়ে জুমে নিই, খুব ভালো ট্রান্সক্রিপশন বের করা সম্ভব। আবার ইন্টারন্যাশনালি কিছু টুলস আছে, যে টুলস গুলা দিয়ে ট্রান্সক্রিপশন করা যায়। টুলস গুলা পেইড, ফ্রিও থাকতে পারে। কিছু কিছু টুলস এর মানে ফ্রি ভার্সন খুব লিমিটেড, 30 মিনিট বা 1 ঘন্টা এরকম। যেমন একটা টুলস আছে ট্রান্সক্রিপ্টর, TRANSKRIPT, ট্রান্সক্রিপ্টর, এরকম একটা ওয়েবসাইট আছে। সেখানে প্ল্যান আছে, বিভিন্ন প্ল্যান। সেখানে সুবিধা হলো যে ওই অডিওতে ওরা বুঝে নেয় কে তথ্য দেয় আর কে তথ্য নিচ্ছে, এটা বোঝা যায়। ওরা খুব ভালো ট্রান্সক্রিপশন করে, ওটা ইংরেজির জন্য ভালো। এনভিভো প্রিমিয়াম যারা ইউজ করে ওখানেও মানে ট্রান্সক্রিপশন একটা অ্যাড অন আছে, মানে কিছু বাড়তি টাকা অ্যাড করলে সফটওয়্যারে ওই ট্রান্সক্রিপশনের অপশনটা কেনা যায়। ওটা দিয়েও করা যায়, কিন্তু আসলে কি বাংলা ইন্টারভিউ কোথাও মানে ভালো হয় না, এটা হলো বাস্তবতা। এগুলো শুনে শুনেই করতে হয়। যদি বাংলা ইন্টারভিউ করেন আপনার শুনে শুনেই ট্রান্সক্রিপশন করতে হবে। সফটওয়্যার অপশন থাকলে খুব বেশি কাজে লাগে না। আর ইংরেজি ইন্টারভিউ হলে আপনি সফটওয়্যার ইউজ করে খুব ইজিলি ট্রান্সক্রিপশন করে ফেলতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে খুব অ্যাকুরেট রেজাল্ট চলে আসবে। জাস্ট আপনি হয়তো একটু হালকা পাতলা এডিট করা লাগবে। তা আপনার কাজ হলো অডিও বা ভিডিওকে টেক্সট আকারে আপনার নিতেই হবে। এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, এবার আপনি সফটওয়্যার দিয়ে নেন না অডিওতে নেন বা কাউকে, এই কাজটা অন্য কাউকে দিয়ে করালেও আনএথিক্যাল হয় না। দেন আপনার প্রজেক্টে আপনি 2 জন লোক হায়ার করে অডিওগুলো ট্রান্সক্রিপশনের কাজ করালেন, এটা সমস্যা না। ঠিক আছে, এলিমেন্ট 1 নিয়ে মনে হয় অনেক আলোচনা হলো। আমরা ক্লিয়ার কিনা এখানে যারা আছি, আমরা ক্লিয়ার কিনা এলিমেন্ট 1? এখানে যারা আছি একটু বলি, আমরা এলিমেন্ট 1 ক্লিয়ার কিনা? ওকে, একটু চ্যাট বক্সে রেসপন্স করবেন, কারণ লম্বা ক্লাস, আবার ঈদের পর পরই ক্লাস, আপনাদের অনেক মানে কষ্ট হইতে পারে। কিন্তু ক্লাসটা যেহেতু না, ফ্রি সফটওয়্যার অত ভালো আছে কিনা আমার জানা নাই। আমি আসলে আমাদের প্রজেক্টগুলোতে আমরা বাংলা ইন্টারভিউ নেই। তা আমরা আসলে মানে ওই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হায়ার করে ওদেরকে দিয়ে একদম মানে শুনে শুনেই টেক্সট করি আর কি, কিছু করার নাই। কিন্তু ইংরেজি হলে অনেক অপশন থাকতো আমাদের। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে এক 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 নম্বর কাজ, আহ, যেটাকে বলে যে ফ্যামিলিয়ারাইজেশন উইথ ডেটা বা ট্রান্সক্রাইব করা। ঠিক আছে, এলিমেন্ট 1, এলিমেন্ট 1 ট্রান্সক্রাইব করা। এলিমেন্ট 2 এগুলো একটু দ্রুত বলি। এলিমেন্ট 2 হচ্ছে জেনারেটিং ইনিশিয়াল কোড, কোড তৈরি করা। আবার বলছি, এলিমেন্ট 2 হচ্ছে ইনিশিয়াল কোড তৈরি করা। এই কোড তৈরি করা কি, আগামী ক্লাসে আমরা এনভিভো সফটওয়্যার শিখবো। এনভিভো সফটওয়্যার আমি এটা একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো, একদম প্র্যাকটিক্যালি কোড তৈরি করে দেখাবো। তো এটা মানে কি সেটা বলে দেই। একটা ইন্টারভিউতে অনেক তথ্য পার্টিসিপেন্ট দেয়, কিন্তু আমরা যেহেতু যেহেতু এটা এই অ্যানালাইসিসের নাম হলো থিমেটিক অ্যানালাইসিস, তা আমরা এখানে থিম খুঁজি। থিম মানে কমন শব্দগুলা খুঁজি। যেন আপনাদেরকে 100 জনের প্রশ্ন করলাম আপনার সাবজেক্ট কোনটা, এক একজন এক একটা বলবেন, কিন্তু এখানে আমরা কিছু কমন পেয়ে যাবো। যে হ্যাঁ ঠিক আছে, ইংরেজি আছে 10 জন, সিএসসি আছে 15 জন, কমন প্যাটার্ন পেয়ে যাবো। আমাদের এই উদ্দেশ্য হচ্ছে আমরা একটু পরে থিম খুঁজবো। থিম খোঁজার আগের ধাপ হলো কোড। কোড মানে একটা ইন্টারভিউতে যে বাক্যগুলা রেসপন্ডেন্ট বলে, ওই বাক্যের মধ্যে যেই শব্দটা ওই বাক্যকে রিপ্রেজেন্ট করে, ওই সব যে শব্দটা ওই বাক্যকে রিপ্রেজেন্ট করে, এটাকে বলে কোড। আমরা যেমন বিভিন্ন পরীক্ষা মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা ধরেন নোট করি, বিভিন্ন শব্দের নিচে আমরা দাগ দাগ দেই, যে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেছেন, আমরা 1941-এর নিচে দাগ দেই, কারণ এই 1941 শব্দটাই এই লাইনে মেইন। ঠিক আছে, ঠিক আছে, এটা সেই লাইনের কোড। ঠিক তেমনই ধরুন, এই হচ্ছে আমার ট্রান্সক্রিপশন। স্ক্রিনে আমরা একটা নমুনা ট্রান্সক্রিপশন দেখতে পাচ্ছি। স্ক্রিনে একটা নমুনা ট্রান্সক্রিপশন দেখতে পাচ্ছি। আহ ওকে, এখানে তো প্রশ্ন করছে আহ, যে আপনি একজন নারী গবেষক হিসাবে কোনো ইনস্টিটিউশনাল ব্যারিয়ার আপনি ফেস করতেছেন কিনা। তো এখানে বললো
আহ, হ্যাঁ, আমি নারী টিচার হিসেবে অনেক ধরনের প্রবলেম ফেস করি। আমার ডিপার্টমেন্টে মেল টিচার বেশি, এবং বিভিন্ন কনফারেন্স অ্যাপ্রুভাল এবং ফান্ডিং এর ক্ষেত্রে মেল টিচারদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। এই যে শব্দটা, যে কনফারেন্স অ্যাপ্রুভাল এবং ফান্ডিং, এটা এখানে মেইন শব্দ। মানে কনফারেন্স অ্যাপ্রুভাল এবং ফান্ডিং এর ক্ষেত্রে মেইলদেরকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে এই যে দেখেন, এই শব্দটাকে বলে কোডিং। মানে এই শব্দটাই বাক্যটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? এই শব্দটাই বাক্যটাকে রিপ্রেজেন্ট করতেছে। এখন অনেকে বলতে পারেন যে কোড হিসাবে কি আমরা কনফারেন্স অ্যাপ্রুভাল আর ফান্ডিং এই শব্দটা লিখবো, নাকি এই পুরা বাক্য পড়ে এটাকে এক শব্দে প্রকাশ করব, যে রিজেকশন বেসড অন জেন্ডার। দেখেন, আমরা যদি এই পুরো মানে এই পুরো বাক্যটাকে এক শব্দে এটা বলতে বলতে পারি না, রিজেকশন বেসড অন জেন্ডার, এটাও তো বলতে পারি, তাই না? আপনাকে আমার কথা বুঝছেন? মানে একটা হলো যে আমরা, উনি যে শব্দটা বলছে যে ফান্ডিং পাই না, কনফারেন্স অ্যাপ্রুভাল পাই না, তাহলে আমরা এই শব্দটাও লিখতে পারি। আবার চাইলে পুরাটাকে একত্র করে এক দুই শব্দে লিখতে পারি, রিজেকশন বেসড অন জেন্ডার। তাহলে কোনটা লিখবো বলেন তো? আপনাদের কি মনে মনে হয় কিওয়ার্ড হিসেবে আমরা কোনটা নিব? উত্তর হচ্ছে আমরা, এটা ইচ্ছা, ঠিক আছে? এক এক পেপারে আপনারা সব সব ধরনের নমুনাই পাবেন। তার পরেরটা আমার মনে হয় একটু বেটার, কারণ পরেরটা হচ্ছে যে মানে পুরো বাক্যটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো এগুলাকে কোডিং এরও বিভিন্ন টাইপ আছে, আমরা এনবিভোর ক্লাসে আলোচনা করব। ডিরেক্ট কোড, ইনডিরেক্ট কোড, এরকম বিভিন্ন টাইপ টাইপ আছে। তাহলে সোজা সোজা কথা হলো, এই যে আপনি উক্তি পড়ে বিভিন্ন শব্দ পাচ্ছেন যেগুলা পুরো বাক্যকে রিপ্রেজেন্ট করতেছে। এই দেখেন, এখানে আবার ফান্ডিং এর কথাটা পাচ্ছে, ফান্ডিং অ্যালোকেশন, এখানে একটা শব্দ পাইলো। তারপর ফান্ডিং এখানে আরেকটা পাইলাম। তারপর আরেকটা প্রশ্ন এখানে বললো, মানে লাইন বাই লাইন পড়বেন আর কি। এই যে ল্যাক অফ কোলাবোরেশন, এখানে বললো যে মেইল যারা টিচার তাদের কোলাবোরেশন বেশি। তাহলে এই যে আপনি এখানে একটা কোড দিতে পারেন, ল্যাক অফ কোলাবোরেশন। ল্যাক অফ কোলাবোরেশন, এখানে একটা ইয়া পেয়ে গেলেন। আবার এই যে ফ্যামিলিগত বাধা এবং সোশ্যাল বাধা, এই যে সোশ্যাল বাধা, এটা একটা কোড। ঠিক আছে? তার মানে কি, মানে এই কোডিং এর কাজ হলো কি, এই বিশাল বিশাল বাক্য থেকে মেইন শব্দগুলোকে চুজ করে নিয়ে নিয়ে আসা, এটাকে বলে কোড। আগামী ক্লাসে সফটওয়্যার দিয়ে এটা একদম ধরে ধরে দেখানো হবে। যারা এনবিওপি ইউজ করবে না, তারা চাইলে একটা এক্সেল শিট বানাতে পারেন। এক্সেল শিটেও এই কোডগুলো এখানে প্রতিস্থাপন করতে পারেন। এই কোডগুলোর কিন্তু কাজ আছে। কি কাজ জানেন? তাহলে দেখেন, আমরা এই একটা ইন্টারভিউতেই ফান্ডিং সমস্যার কথা পাই গেলাম দুইবার, তাই না? একটা ইন্টারভিউতে ফান্ডিং সমস্যার কথা দুইবার পেয়ে গেলাম। হয়তো আরো দুই একবারও পাইতে পারি, এবং বিভিন্ন সমস্যার কথা আমরা পাচ্ছি। তো যদি আমরা 20টা ইন্টারভিউ নেই, তাহলে ফান্ডিং সমস্যার কথা কতবার? প্রায় 30 বার পাবো। কোলাবোরেশনের অভাব, এটা হয়তো 15 বার পাবো, এরকম পাবো না? এরকম পাবো। আমরা আগামী ক্লাসে এনবিবো দিয়ে একদম এটা প্র্যাকটিক্যালি দেখাবো। তা আমি একটু পেপার ওপেন করে দেখাই যে পেপারে এটা আসলে কিভাবে দেখা যায়, মানে পেপারে দেখতে এটা কেমন দেখায়, এটা একটু দেখাই আমাদেরকে। মানে এই সেকেন্ড ধাপটা আমাদের পেপারে লিখতে হয়, এবং আমি একটা আহ এই যে আমি পেপারের নাম দিয়েছি স্যাম্পল পেপার অ্যানালাইজড বাই এনবিবো। এই পেপারের নাম দেখেন, এইগুলা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য অনেক সময় নিয়ে বসে বসে করা হয়েছে। সো একটু গুরুত্ব দিন, কেমন? খেয়াল করেন তো, এই যে একটা পেপার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পেপারটা, এটা হচ্ছে যে মেবি নারীদের ওয়ার্ক প্লেস চ্যালেঞ্জ, এরকম একটা পেপার। এখানে থিম গুলারে, মানে এই যে এখানে ধরেন তারা ইনভায়রনমেন্টে বিভিন্ন, মানে ওয়ার্ক প্লেস ইনভায়রনমেন্টে চ্যালেঞ্জ ফেস করে, এই সংক্রান্ত কথা 112 বার আসছে। সোশ্যাল এবং কালচারাল ব্যারিয়ার ফেস করে, এই সংক্রান্ত কথা 103 বার আসছে। সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড হ্যারাসমেন্ট, এই সংক্রান্ত কথা 98 বার আসছে। তার মানে কি, তার মানে আমরা যখন কোডিং করব, এবং কোডিংটারও আবার প্যাটার্ন আছে, দেখবেন যে কিছু কিছু কোডিং ফান্ড চ্যালেঞ্জের সাথে মিলবে, কিছু কোডিং কালচারাল চ্যালেঞ্জের সাথে মিলবে। এখন দেখেন কোন কোড কতবার আসছে, এখানে কিন্তু একটা চার্ট এখানে দেওয়া আছে। এটা এনভিভো থেকে ডিরেক্ট বের করা যায় আর কি। তাহলে আমরা কোডিংটা বুঝলাম কিনা, কোডিংটা আমরা বুঝলাম, কোডিং দেখলে কিন্তু আমরা বুঝতে পারি কোন প্রবলেম গুলা বেশি হচ্ছে। দেখেন, কোডিং করলে এই সুবিধা, ধরুন এখানে সবচেয়ে বেশি আসছে ফান্ডিং এর কথা, তার তার মানে কি আমরা বুঝতে পারি যে অনেকগুলা সমস্যার মধ্যে এই কোডের ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে এই সমস্যাটা বেশি হচ্ছে। তো কোড দিয়ে কিন্তু আমরা এটা বলতে পারি। এই টেবিলটা খেয়াল করেন, এখানে অনেক 112টা কোড, মানে রেসপন্ডেন্ট 112 বার ওয়ার্ক প্লেস চ্যালেঞ্জের কথা বলছে। আর এই 112টা উক্তি থেকে দুই একটা উক্তি এখানে নমুনা হিসাবে নিয়ে আসছে। তাহলে এরকম একটা টেবিল
এরকম একটা টেবিল দেখে ভয় পাওয়ার কিছু আছে? আমরা এনবিবো যদি শিখি এরকম একটা টেবিল বানানো কোনো বিষয়, এগুলো তো বানানো খুবই ইজি। 2 নাম্বারটা আমরা বুঝছি কিনা বলেন তো, এখানে যারা আছি। আমি জানি না ক্লাস আমি বেশি লং করে ফেলতেছি কিনা, বা অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, ক্লাস কতটাই স্পন্টেনিয়াস হচ্ছে আমি শিওর না। কিন্তু আপনারা বুঝতে পারলে আমার কাছে মনে হবে যে ক্লাস ঠিক আছে। ওকে, তাহলে আমরা ডেটার সাথে পরিচিত হইলাম, ধাপ 1। 2 নাম্বার হচ্ছে কোডিং করা, ঠিক আছে? এই কোডিংটা দেখছেন এখানে বললো রিসার্চার মে ইউজ এনভিভো, চাইলে এনভিভো ইউজ করতে পারি। উপর এটাও বলা আছে চাইলে ম্যানুয়াল কোডিং করতে পারি, যারা আমরা সফটওয়্যার ইউজ করবো না, তাহলে এই পেপারটাকে রেফারেন্স দিতে পারবো যে মানে আমরা ম্যানুয়াল ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কোডিং এরও আরো অনেক পড়াশোনা আছে। কোডিং এর মধ্যে ইন্ডাকটিভ কোডিং, ডিডাকটিভ কোডিং গুলো আমরা আগামী ক্লাসে কথা বলবো। ওকে, তাহলে ডেটার সাথে পরিচিত হওয়া, কোডিং করা, এর পরের 3টা ধাপ খেয়াল করুন। আহ এই পরের 3টা ধাপ খেয়াল করুন। একটা হলো সার্চিং ফর থিম, রিভিউইং থিম, ডিফাইনিং অ্যান্ড নেমিং থিম। মানে পরের তিনটা হলো কাইন্ড অফ মানে থিম তৈরি করা, মানে পরের 3টা ধাপের উদ্দেশ্য হলো থিম তৈরি করা, তাই তাই না? পরের 3টা ধাপের উদ্দেশ্য হলো থিম তৈরি করা, এবং এটাকে সে 3টা ধাপ দিচ্ছে। মানে আমার বিবেচনায় এটাকে একটা ধাপ দিলেই হইতো। মানে যদি আমি সার্চিং, রিভিউইং অ্যান্ড ডিফাইনিং থিম এই নাম দিলে হইতো। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হলো আমরা যখন কোড বানাই তখন এই কোডগুলোর মধ্যে একটা কমন প্যাটার্ন তৈরি হয়। কমন প্যাটার্ন যেমন ধরুন আপনাদের 20 জন মানুষকে, মানে আমরা 20টা ইন্টারভিউ ধরুন, আপনাদের 20 জন ব্যক্তিকে আমি জনপ্রতি 50,000 টাকা করে দিলাম, বললাম যে বাজার করে নিয়ে আসেন। 20 জন যদি বাজার করে নিয়ে আসেন, তো সবার বাজার কি একদম 100% আলাদা আলাদা হবে? সবার সবার বাজার নাকি অনেক কমন থাকবে? কমন থাকবে না। আপনিও হয়তো মুরগি আনছেন, আরো 20 জনের মধ্যে 16 জন হয়তো মুরগি নিয়ে আসছেন। আপনি আলু আনছেন, আরো 14 জন হয়তো আলু নিয়ে আসছেন, তাই না? এরকম তো হবেই, এটা তো খুব স্বাভাবিক। এখন ধরুন আমরা গবেষণা করতেছি বাংলাদেশের নারী গবেষকরা আর্টিকেল পাবলিশিং কেন পিছিয়ে আছে। ওকে, তো এখানে অনেক 20টা ইন্টারভিউ নিলে তো অনেক অভিজ্ঞতা আসবে, অনেক তথ্য আসবে, অনেক কোড আসবে। এই কোড গুলো যখন আমরা একত্রে রাখবো, ধরেন আমরা এই গবেষণায় 80টা কোড পাইলাম, এক একজন এক এক সমস্যার কথা বলতেছে, 80টা কোড পেলাম। এই 80টা কোডের মধ্যে দেখবেন কিছু প্যাটার্ন মিলে যাবে। কিছু কোড হলো ধরেন অর্থনৈতিক সংক্রান্ত কোড, যেমন ফান্ডিং এর সমস্যা, আর্টিকেল প্রসেসিং ফি সে দিতে পারে না, এই সমস্যা, বা রিসার্চ যে করবে তো একাডেমিক ট্রেনিং এর কোনো তার ব্যবস্থা নাই, এটা একটা সমস্যা। তার মানে এগুলো হচ্ছে অর্থনৈতিক কারণ। আচ্ছা, আবার কিছু কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক কারণ। প্রাতিষ্ঠানিক কারণ কি? ধরুন কোলাবোরেশনে নারী গবেষক হওয়ার কারণে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, এটা প্রাতিষ্ঠানিক কারণ। বিভিন্ন কনফারেন্সে সে নারী গবেষক হওয়ার কারণে তাকে পাঠাচ্ছে না, এটা একটা প্রাতিষ্ঠানিক কারণ। তো এরকম আরো অনেক কারণ তো আমরা পাবো, যারা গবেষক তারা এই বিষয়ে বলবে আরো কারণ। তাহলে একটা কারণ পেলাম আমরা, একটা মূল প্যাটার্ন পেলাম, কিছু প্রাতিষ্ঠানিক কারণ। প্রাতিষ্ঠানিক কারণের আন্ডারে অনেকগুলো কারণ আছে। আর একটা প্যাটার্ন পেলাম অর্থনৈতিক কারণ। আবার কিছু কারণ হয়তো সোশ্যাল কারণও আছে, ঠিক আছে? যেমন আমি নারী গবেষক হওয়াতে আমাকে ফিল্ড ওয়ার্কে পাঠাচ্ছে না, ঠিক আছে? এটা একটা ইস্যু। বা ফ্যামিলিতে মনে করতেছে তুমি নারী, তোমার রিসার্চ হওয়ার দরকার নেই। তাহলে সোশ্যালও কিছু এরকম অনেকগুলা কারণ চলে আসতেছে। তাহলে আমরা এই যে মেইন প্যাটার্ন যেগুলা, এগুলাকে বলে থিম। আর এর অধীনে যে বাচ্চা কাচ্চা, এগুলাকে আমরা বলি কোড অথবা সাব থিম বলি। বুঝতে বুঝতে পারছেন? যেমন আমি একটা সহজ উদাহরণ যদি দিই, এই যে আপনারা সবাই যে বাজার করে নিয়ে আসছেন, প্রত্যেকটা বাজারের নাম আলাদা আলাদা হচ্ছে একটা কোড। রুই মাছ একটা কোড, কাতল মাছ একটা কোড, পানি একটা কোড, তেল একটা কোড। কিন্তু আমরা যদি সবার বাজারকে একত্র করি এবং আমরা ক্যাটাগরিক্যালি ভাগ করি, ধরো আমরা প্রোটিন, আমাদের একটা ক্যাটাগরির নাম হলো প্রোটিন। এই একটা ক্যাটাগরি, প্রোটিন নাম একটা ক্যাটাগরি করলাম, ওখানে প্রোটিন গুলা গেল। আর একটা ক্যাটাগরি করলাম আমিষ, সেখানে ধরেন সব ধরনের মাছ সেখানে ঢুকে ঢুকে গেল, সেটা কাতলা হোক, রুই হোক, আমিষ জাতীয় সব খাবার একদিকে, শর্করা একদিকে। মানে এরকম আমি বলতেছি, এই যে আমরা এটাকে 6টা ক্যাটাগরিতে ভাগ করলাম সবার বাজারকে, এই 6টা ক্যাটাগরিকেই বলে হচ্ছে থিম। আর প্রত্যেকটাকে মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কোডকে, মানে প্রত্যেকটা নামকে, প্রত্যেকটা সদাইর নামকে আলাদা আলাদা বলে কোড। আমরা কি বুঝতেছি না কঠিন লাগতেছে? এগুলা এনবিবো দিয়ে করে, আমি এনবিবো দিয়ে দেখাই দিব কেমনে করে, এবং এনবিবো প্রিমিয়াম দিয়ে
এখন একটা এআই মুড আছে, এআইও করে দেয়, ঠিক আছে। ইভেন আমরা যদি বুঝে এআই ইউজ করতে পারি, আমরা যে কোনো চ্যাট জিপিটি প্রিমিয়াম বা যে কোনো প্রিমিয়াম এআই দিয়ে খুবই কেয়ারফুলি এটা করা যায় আর কি। যদি আপনি একটু চালাক চতুর হন তাহলে এটা পারবেন। মানে ভালো এআই দিয়ে এআই কে যদি ডেটাগুলা খাওয়ানো যায়, ওখান থেকে থিম, সাব থিম, কোড এগুলা বের করাও সম্ভব। যাই হোক, আমরা আগামী ক্লাসে সফটওয়্যার দিয়ে দেখাবো কিভাবে করতে হয়। তাহলে আমরা অ্যাটলিস্ট এই তিনটা ধাপের মূল কথাটা বুঝলাম, যে এই তিনটা ধাপ হলো প্রথমে থিম সার্চ সার্চ করা, মানে এই যে আমি কোডগুলা করলাম, কোডগুলা করা বা থিম সার্চ করতে হয়। থিম কেমনে সার্চ করে আমি দেখাবো আগামী ক্লাসে। এনবিভু দিয়ে করা যায়, মাইন্ড ম্যাপ, ওয়ার্ড ক্লাউড, এমন কিছু ইয়ে দিয়ে থিম সার্চ করা যায়। এরপর থিম গুলা রিভিউ করে থিম গুলার নাম দেওয়া। এই তিনটা ধাপকে একটা ধাপ হিসেবে মনে রাখলে ভালো। এই তিনটা ধাপ করতে শুধু শুধু আমি মনে করি। ওকে, তাহলে 3 নাম্বার, 4, 5 এই তিনটার কাজই হলো থিম খোঁজ করা, থিম রিভিউ করা এবং থিমের নাম দেওয়া। এই হলো তিনটা ধাপ। আর 6 নাম্বার ধাপটাই মেইন। 6 নাম্বার ধাপ হলো রিপোর্ট লেখা। 6 নাম্বার ধাপ হলো রিপোর্ট লেখা, মানে এই যে যেটা আমরা যেই রিপোর্টটা আমরা চোখের সামনে দেখি সেই রিপোর্টটা লেখা। কেমনি রিপোর্ট লিখবেন এটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো, কারণ এটাই মেইন। 6 নাম্বার ধাপ হলো রিপোর্ট লেখা, ঠিক আছে। 6 নাম্বার ধাপ হলো রিপোর্ট লেখা। এখন 6 নাম্বার ধাপ কি, আগের ধাপগুলা থেকেই তো 6 নাম্বার ধাপটা এখানে আসবে, তাই না? এখন খেয়াল করুন, অনেকে বলতে পারেন যে ভাই আমি যদি আমার 20টা ইন্টারভিউ চ্যাট জিপিটি প্রিমিয়ামকে দেই এবং আমার টাইটেল অবজেক্টিভ মেথোডোলজি তাকে বুঝাই দেই, সে কি রিপোর্ট লিখে দিতে পারবে? আমি বলবো যে 70% বা 80% অ্যাকুরেটলি লিখতে পারবে। আবার অ্যাকুরেটলি লিখতেছে কিনা সেটাও মানে আপনি কেবল বুঝবেন। আপনি ধরেন এখানে 10টা ইন্টারভিউ অ্যাড অ্যাড করছেন, চ্যাট জিপিটি আপনাকে লিখে দিচ্ছে যে ইন্টারভিউ 7 এটা বলছে, ইন্টারভিউ 5 এটা বলছে, সে কোড বের করে দিচ্ছে। এগুলা কি ঠিক কিনা আপনি তো চেক করতে পারবেন, তাই না? যদি চেক করে দেখেন ঠিক আছে, সেটা চ্যাট জিপিটি লিখছে বলে সমস্যা নাই রিসার্চ আর্টিকেল পাবলিশের ক্ষেত্রে। একাডেমিক কোর্স ওয়ার্কের ক্ষেত্রে সমস্যা হইতে পারে, আমি লেকচার নাম্বার 10-এ এই পার্থক্যটা বলছি। রিসার্চ আর্টিকেল পাবলিশের ক্ষেত্রে যদি কেউ এই কাজটাতে এআই ইউজ করেন, আর্টিকেল পাবলিশিং এর ক্ষেত্রে এটা সমস্যা না। কিন্তু আমরা সফটওয়্যার ইউজ করব, আমরা সফটওয়্যার ইউজ করে সফটওয়্যার দিয়ে কাজটা আগাবো রেদার দেন এআই। এআই হয়তো আমরা ফাইনালি কিছু ফিনিশিং টাচ দেবো, কিন্তু আমি বললাম যে চাইলে এআই দিয়েও এই কাজটা অনেক আগায় নেওয়া সম্ভব। আবার এআই ইউজ না করেও ইউজ করা সম্ভব। ধরেন আমি আমার 20টা ইন্টারভিউ করলাম, এর মধ্যে ধরেন 5টা ইন্টারভিউ চ্যাট জিপি, বেশি ইন্টারভিউ তো চ্যাট চ্যাট জিপিটি নিতে পারে না, বড় বড় ইন্টারভিউ নিতে পারে না। 4-5টা 20টা ইন্টারভিউর মধ্যে 5টা বা 3টা ইন্টারভিউ চ্যাট জিপিটিতে আপলোড করলাম, করে বললাম আমার টাইটেল এইটা, আমাকে এই 3টা ইন্টারভিউর উপর বেস করে থিম, সাব থিম এবং উক্তি এর ভিত্তিতে আমাকে তুমি একটা রিপোর্ট লিখে দাও। সেটা রিপোর্ট লিখে দিল 3টা ইন্টারভিউর উপর বেস করে। দ্যাট মিনস আমি আমার আমার অ্যানালাইসিসটা কেমন হবে আমি একটা গাইডলাইন পেয়ে গেলাম। আমি সম্ভাব্য থিম, সাব থিম গুলোর নাম পেয়ে গেলাম এবং অ্যানালাইসিসের একটা ডেমো পেয়ে গেলাম। তো আমি যদি চ্যাটজিপিটি থেকে নাও নেই, অ্যাটলিস্ট আমি প্যাটার্নটা বুঝে গেলাম। তো এটা হচ্ছে যারা একদম নবিশ তাদের জন্য, কিন্তু আমরা তো পেপারের অসংখ্য নমুনা দিচ্ছি, আপনারা দেখতেছেন, আপনারা এমনি পারবেন। আমি 6 নাম্বারটা একটু ভালো করে বলে দিই। এখন আপনি কি এনভিভো ইউজ করবেন না এআই ইউজ করবেন, নাকি দুইটার কম্বিনেশন থাকবে, এটা যার যার নিজস্ব বুদ্ধি বিবেচনার উপর। আমি 6 নাম্বারটা একটু ডিটেলস দেখাই দিই, ঠিক আছে। 6 নাম্বার হলো রিপোর্ট লেখা। কোন রিপোর্ট কিভাবে লিখবেন একটু দেখাই দিই। আমি আবার বলছি যে এখানে কোনো মানে অনেক নমুনা আছে। আহ আমরা যে কোনো নমুনা ফলো করলে হবে। আমি দুই একটা মানে প্রতিষ্ঠিত নমুনা একটু আপনাদেরকে দেখাই, এরপর আসছি। ওকে, যেমন এটা খুব ভালো নমুনা। যে পেপারটা, যে পেপারটার নাম হচ্ছে স্যাম্পল আর্টিকেল অ্যানালাইজড বাই এনবিভো, এটা একটা নমুনা হিসাবে একটা ভালো নমুনা, ঠিক আছে। জার্নাল হিসাবে ভালো সেটা বলতেছি না, নমুনা হিসাবে ভালো। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি আরো আরো আর্টিকেলও দেখাচ্ছি। এটা রেজাল্ট পার্ট। নর্মালি কোয়ালিটেটিভ রিসার্চের অ্যানালাইসিস পার্টকে আমরা ফাইন্ডিংস পার্ট বলি, রেজাল্ট পার্ট বললেও কোনো সমস্যা নাই। এটা দুই ভাবে হইতে পারে, খুব সূক্ষ্মভাবে বুঝেন। কোন কোন পেপারের দেখবেন লেখা আছে রেজাল্ট এন্ড ডিসকাশন, আবার কোন কোন পেপারে শুধু রেজাল্ট। সবগুলা নমুনাই অ্যাকসেপ্টেড নমুনা। যেমন এখানে এই পার্টের নাম দিছে রেজাল্ট, কিন্তু এই পার্টের নাম রেজাল্ট এন্ড ডিসকাশন দিলেও সমস্যা ছিল না, কারণ রেজাল্ট এন্ড ডিসকাশন মানে, আচ্ছা রেজাল্ট মানে কি, সোজা কথা বলে রেজাল্ট মানে আমরা আমাদের গবেষণায় ফিল্ড ওয়ার্কে যা পেয়েছি সেটাকে তুলে ধরা, এটাকে বলে রেজাল্ট। ডিসকাশন নিয়ে আমাদের বেঁচে আলাদা ক্লাস আছে, তবে এক কথা বলি, ডিসকাশন মানে আমরা যা পেয়েছি সেটার সাথে এক্সিস্টিং লিটারেচারকে কানেক্ট করা। তো কেউ চাইলে রেজাল্ট ডিসকাশন পার্ট আলাদা লিখতে পারি, কেউ চাইলে রেজাল্ট ডিসকাশন পার্ট একসাথে লিখে ফেলতে পারি। দুইটা নমুনাই ভ্যালিড। থিসিসে সবসময় আলাদা হবে, আর্টিকেলের ক্ষেত্রে আলাদা হইতে পারে, একসাথে হইতে পারে। আচ্ছা,
তো কোয়ালিটিভ রিসার্চের জাস্ট একটা নমুনা আমি দেখাবো। আচ্ছা, প্রথমেই কোয়ালিটিভ রিসার্চে প্রথমেই হচ্ছে যে এই যেখানে বললো যে টেবিল 3, মানে রেসপন্ডেন্টদের ডেমোগ্রাফিক তথ্য, আমরা যাদের ইন্টারভিউ নিয়েছি যে 20 জনের, তাদের ডেমোগ্রাফিক তথ্য। ডেমোগ্রাফিক তথ্য মানে তাদের বয়স, মানে তাদের সম্পর্কে একটা মানে একটা বর্ণনা আর কি। যে কোনো কোয়ালিটিভ স্টাডি শুরুতেই আমাদের উচিত যেন রিডাররা যারা তথ্য দিছে তাদের সম্পর্কে যেন একটু ধারণা পায়। এই জন্য একটা টেবিল ইউজ করে হোক বা মানে খুব বেসিক তথ্য, যে সে কি মেল নাকি ফিমেল, তার ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরকম একদম বেসিক তথ্যগুলা দেওয়া। ঠিক আছে, তাহলে এতটুকু পারবেন, মানে পারা উচিত অ্যানালাইসিসের শুরুতে। যাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি, তথ্য নেওয়ার সময় তাদের এই ডেটাগুলো আমরা নিয়ে নেব, খুব বেসিক কিছু ডেমোগ্রাফিক তথ্য, মানে তাদের সম্পর্কে রিসার্চার রিডারদেরকে জানাচ্ছে যে এরা এরা আমাদের গবেষণায় তথ্য দিয়েছে। এতটুকু পারবেন কিনা কোয়ালিটিভ অ্যানালাইসিস শুরুতে আমরা এই ডেমোগ্রাফিক তথ্যটুকু দেব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটা। এরপর আমরা অ্যানালাইসিসের কাজ শুরু করবো। অ্যানালাইসিসের কাজ কিভাবে হবে আপনাদেরকে বলি, সূক্ষ্মভাবে দেখেন। অনেকগুলো নমুনা আছে, এই জন্য মানে বিভিন্ন ভাবে দেখানো লাগতেছে। এখানে এদের এই গবেষণায় কিছু থিম ছিল। এটা এই গবেষণাটা মনে হয়, আমি আর্টিকেলটা পড়ি নাই। এই গবেষণা মনে হয় এরকম, যারা একটা দেখি এটা কি নিয়ে রিসার্চ, তাহলে বলতেছি যারা মাইগ্রেন্ট উইমেন, তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে এই গবেষণাটা। ঠিক আছে, তো যেমন একটা থিম ছিল ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট চ্যালেঞ্জ। ওয়ার্ক ওয়ার্ক প্লেসের তারা কি কি সমস্যার মানে কি সমস্যার মুখোমুখি হয় আর কি। এখানে প্রথমে একটা বর্ণনা দিচ্ছে, দেখেন প্রথমে একটা বর্ণনা দিচ্ছে, মানে এই যে ওয়ার্ক প্লেসে তারা কি কি সমস্যার মুখোমুখি হয়, এটা তো 20 জনের সাথে কথা বলে 20 রকম কারণ পাইছে, এটার উপর বেস করে একটা বর্ণনা। আর এই বর্ণনাকে ভ্যালিড করার জন্য বর্ণনার সাপোর্টে উক্তি দিয়েছে, এই যে R5, মানে রেসপন্ডেন্ট 5 এটা বলছে। এই যে এটা বলছে কি কি চ্যালেঞ্জ। আচ্ছা, যেমন এখানে বললো যে আমি একজন নারী হিসাবে আমি চাইলে কি রাস্তার ধারে কেক বিক্রি করতে পারি, এরকম আর কি। তো যাই হোক, এখানে খেয়াল খেয়াল করুন, এটা রেসপন্ডেন্ট 5 বলছে ওয়ার্ক প্লেস চ্যালেঞ্জ সম্পর্কে। আবার রেসপন্ডেন্ট 9 এই সম্পর্কে বলছে। রেসপন্ডেন্ট 9 বলছে যে বৃষ্টি থাকার কারণে আমি আসলে ইনকামে বের হইতে পারিনি, আর বৃষ্টি যখন থেমে থেমে গেছে তখন আর আমার কাস্টমার মানে সব চলে গেছে, ফ্রুট সেলার, এটা এটা বলছে। এটা হচ্ছে রেসপন্ডেন্ট 9 বলছে। এরপর মানে ওয়ার্ক প্লেস চ্যালেঞ্জের আন্ডারে আবার রেসপন্ডেন্ট 19 সেও আরেকটা উক্তি দিচ্ছে, দেখেন রেসপন্ডেন্ট 19 সে আরেকটা পার্সপেক্টিভ বলছে। রেসপন্ডেন্ট 9 সেও একটা উক্তি দিছে। তো বর্ণনা এবং উক্তির সমন্বয়ে আপনাদের স্ক্রিনে হয়তো একটু পরে আসতেছে, দেখেন। তার মানে এখানে থিমের নাম ছিল কি, যে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট চ্যালেঞ্জ। এই সংক্রান্ত ইন্টারভিউগুলো নিয়ে রিসার্চার একটা ইন্টারপ্রিটেশন দিছে এবং সেটার সাপোর্টে বিভিন্ন উক্তি দিয়েছে। দুইটা উক্তি, আবার কিছু ইন্টারপ্রিটেশন, আবার উক্তি। কোয়ালিটিভ রিসার্চ মানেই এইটা, বর্ণনা এবং উক্তি। এই পেপারটা দেখেন তাহলে সব পেপার ইজিলি বুঝতে পারবেন। এখন অনেকে বলতে পারেন ভাই এরা 20টা ইন্টারভিউ নিছে, তো ওয়ার্ক প্লেস চ্যালেঞ্জ সম্পর্কে তো সব ইন্টারভিউতে বলছে, কিন্তু এরা মাত্র 5-6টা ইন্টারভিউর কোটেশন এখানে কেন ইউজ করছে? রাইট, এটাই দেখেন। আপনি 20টা ইন্টারভিউ নিছেন, প্রত্যেকটা ইন্টারভিউ 10 পেজ করে হয়েছে। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন হয়ে গেছে 200 পেজ। তাহলে আপনার অ্যানালাইসিস কি 200 পেজ হবে? হবে না। তার মানে আমাদের ট্রান্সক্রিপশন অনেক বড় হয়ে গেল, অ্যানালাইসিসে আমরা শুধুমাত্র যেই উক্তিগুলা খুব পারফেক্ট, যেই উক্তিগুলো আমার কাছে মনে হবে খুবই রিপ্রেজেন্টেটিভ, ওই উক্তিগুলাই আমি নেব। বাকি উক্তিগুলার এখানে তেমন কোনো কাজ নাই, ওগুলো হয়তো কোডিং এ অবদান রাখবে, এই ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমরা কি এই প্যাটার্নটা কি বুঝতেছি? মানে এই আর্টিকেলের প্যাটার্নটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম একটা বর্ণনা। আমরা পত্রিকা যেমন পড়ি, যে ধরেন আমেরিকা ইরান যুদ্ধ, প্রথমে যিনি হোস্ট তিনি একটা বর্ণনা দেয় যে আজকে এই অবস্থা, এরপর বলে এই সম্পর্কে অমুক বলেন তমুক বলেন, উক্তিগুলা দেয়। তাহলে আমরা কি এই প্যাটার্নটা বুঝতেছি? আমরা আমরা এই প্যাটার্নটা বুঝতেছি না। প্যাটার্ন বোঝা খুব জরুরি। কারণ কেউ যদি একটু চালাক হন, কেউ যদি ChatGPT প্রিমিয়াম বা যে কোনো ভালো প্রিমিয়াম দিয়েও কাজ করেন, সে তো আপনাকে কত ভালো আউটপুট দেবে না। কিন্তু আপনি যখন তাকে বলবেন যে এই আর্টিকেলের নমুনা যেমন ওই এরকম নমুনা অনুযায়ী আমাকে আউটপুট দাও, তাইলে না সে আরো ভালো আউটপুট দিতে পারবে না। আমি বলতেছি আপনি যত বেশি
এই সম্পর্কে ডিটেল জানবেন, আপনি তত ভালো নমুনা তার কাছ থেকে নিতে পারবেন। এখানে দেখেন 5.1 একটা থিম, এই থিমের আন্ডারে মানে এখানে বড় বড় থিম, এই যে 5.2 আর একটা থিম, সোশ্যাল স্টিগমা এন্ড ব্যারিয়ার, এখানেও বর্ণনা, আবার বর্ণনার অধীনে বিভিন্ন উক্তি, সেক্সুয়াল অ্যাসাল্ট হ্যারাসমেন্ট বর্ণনা, বর্ণনার অধীনে উক্তি, এখানে বড় বড় থিম গুলা আর থিমের অধীনে বর্ণনা উক্তি। কিন্তু কোনো কোনো ব্যাপারে আপনি থিমের অধীনে আবার সাব থিমও দেখবেন, মানে থিমের অধীনে আবার সাব থিম, মানে ধরেন 6টা হলো মেইন থিম, আবার এই 6টা থিমের প্রত্যেকটা থিমেরও অধীনে আবার বিভিন্ন এরকম পয়েন্ট আছে, তখন এটাকে বলে থিমের অধীনে সাব থিম। এটাও হইতে পারে। যেমন আমরা যে কন্টেন্ট অ্যানালাইসিস যে আর্টিকেলটা আমরা দেখেছি, কন্টেন্ট অ্যানালাইসিস, যে ফেসবুক পোস্টের ডেটা অ্যানালাইসিস আর কি, তো এই আর্টিকেলটাকে এরা 4টা থিমে ভাগ করছে। মানে ফেসবুক গ্রুপে যারা বিভিন্ন মেন্টাল হেলথ প্রবলেম নিয়ে পোস্ট করে, এরকম 1006টা পোস্টকে অ্যানালাইসিস করছে। এই 1006টা পোস্টকে তারা 4টা ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে মেন্টাল হেলথ সিমটম, একটা হচ্ছে মেন্টাল হেলথ সিকিং বিহেভিয়ারের ক্ষেত্রে রিজন, একটা হলো তাদের বিহেভিয়ার, একটা হলো তারা কি কি ব্যারিয়ার পায়। এই 4 ক্যাটাগরিতে সবাই পোস্ট করে, 4টা মেইন থিম পাইছে। আবার 4টা মেইন থিমের আন্ডারে কিছু সাব থিমও পাইছে, কিছু সাব থিমও এখানে পাইছে। থিম সাব থিম আমরা বলি না যে টেন্স 3 প্রকার, আবার টেন্সের আবার অধীনে কি আর প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার 4 প্রকার করে, ব্যাপারটা এরকম আর কি। যখন রিসার্চ একটু বড় হয় তখন থিমের অধীনে সাব থিমও থাকে। ঠিক আছে, থিমের অধীনে তখন সাব থিমও থাকে, এই আর কি। এখন দেখেন, কিন্তু ওই যে কিন্তু একরকম, মানে অ্যানালাইসিস কিন্তু একরকম। এই দেখেন থিম 1, থিম 2, এই যে থিম 2, এই যে থিম 2 এর এটা একটা সাব থিম। প্রত্যেকটা সাব থিমের অধীনে কি বর্ণনা, উক্তি, উক্তির নিচে লেখা আছে অ্যানোনিমাস পোস্ট 190। তার মানে আমরা যারা প্রাইমারি ইন্টারভিউ নেব, প্রাইমারি রিসার্চে হয় কি, আপনি হয়তো ধরেন আপনার 10টা আইডিআই 5টা কেআইআই, তখন ইন্টারভিউ গুলার নিচে এরকম লেখা থাকে আইডিআই 10, আইডিআই 9, কেআইআই 3, এরকম লেখা থাকে। কারো নাম লেখা থাকে, কারো নাম কিন্তু লেখা থাকে না। আবার এখানে এরা ফেসবুক পোস্টের ডেটা অ্যানালাইসিস করছে, এটার নাম হলো কন্টেন্ট অ্যানালাইসিস। কিন্তু দেখেন সবই কিন্তু সেম, জাস্ট এখানে অ্যানোনিমাস পোস্ট 190, অ্যানোনিমাস পোস্ট 78, বিভিন্ন পোস্টের নিচে এটা লেখা আছে। কিন্তু আর কোনো পার্থক্য আমরা কি দেখতে পাচ্ছি? এই যে থিম 2 এর নাম ছিল মেন্টাল হেলথ কেয়ার চাওয়ার ব্যাপারে রিজন গুলা কি, এই রিজন গুলার এই রিজন গুলার আবার সাব থিম করছে। কিছু রিজন হচ্ছে ম্যারিটাল রিলেশনশিপের বিষয়ে রিজন, কিছু রিজন হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাবিউস রিলেটেড রিজন, কিছু রিজন হচ্ছে, মানে এখানে এটার অধীনে দুইটা দুইটা সাব সাব থিম করছে, আর প্রত্যেকটা সাব থিমের অধীনে বর্ণনা উক্তি, মানে কোয়ালিটিভ অ্যানালাইসিস মানে এখানে বর্ণনা এবং উক্তি আসবে। এখন অনেকে বলতে পারেন ভাই এখানে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাবিউস এই বিষয়ে মাত্র ওরা 2টা উক্তি কেন দিছে? আরো তো অনেক কারণ আছে, আপনি আরো বাড়ান, কোনো সমস্যা নেই। আপনার মূল কাজ হলো বিষয়টাকে গভীরভাবে তুলে ধরা। আপনি 2টা উক্তি দিয়ে তুলে ধরতে পারেন, আপনি 10টা উক্তি দিয়েও চাইলে তুলে ধরতে পারেন। ঠিক ঠিক আছে, তাহলে শুধু থিম দিয়ে পেপার হইতে পারে, আবার থিমের অধীনে সাব থিম দিয়েও পেপার হইতে পারে। আপনারা কি আমার কথা বুঝছেন? তবে খেয়াল রাখবেন যে কন্টেন্ট অ্যানালাইসিসে আমরা একটু কোয়ান্টিফাই করি আর কি। কোয়ান্টিফাই করি মানে কি, মানে কিছুটা কোয়ান্টিটিভের ছোঁয়া থাকে, যে 106 জনের মধ্যে 75% লোক তারা রিজন উল্লেখ করেছেন, এই যে একটু কোয়ান্টিটিভের ছোঁয়া এখানে দিয়ে দিয়ে দিলাম। তো কিন্তু আসলে মোটা দাগে সব সেম। আমরা বুঝতেছি পেপারগুলো দেখে, আমি নমুনা পেপারগুলো দিয়ে দেবো, এগুলো কিন্তু অনেক ঘাটাঘাটি করে বের করা হয়েছে যেন কন্টেন্ট যেন আপনারা ভালো বুঝতে পারেন। এটা আরেকটা স্টাইল। তাহলে দেখেন ওটা হচ্ছে ডিরেক্ট থিমের অধীনে বর্ণনা, আর এটা হচ্ছে থিম আর সাব থিম দুইটাই আছে। এটা একটা নমুনা। এই যে ফিলিস্তিনের গাজা অঞ্চলে যে পেপারটা, ওইটাও থিমের অধীনেই সব দেওয়া আছে। এবং এটা আরেকটু ভিন্ন স্টাইল। এখানে হচ্ছে যে দেখেন আগের গুলোতে আমরা দেখছি বর্ণনা এবং উক্তি, আর এখানে বর্ণনা তো আছেই, উক্তির ক্ষেত্রে প্রশ্ন সহ দিছে। মানে আমরা নর্মালি পেপারে প্রশ্ন দিই না, শুধু উত্তরটাই দিই, রেসপন্ডেন্ট এটা বলছে ওটা বলছে। কিন্তু এখানে দেখেন ফিলিস্তিনের গাজা অঞ্চলে যারা কানে কম শুনে তারা কি কি প্রবলেম ফেস করতে সেটা নিয়ে পেপার। একটা থিম হলো ল্যাক অফ অ্যাক্সেসেবল কমিউনিকেশন। ওকে, তাদের আসলে কমিউনিকেশন এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা অনেক ডিপ্রাইভড হয়, এটা নিয়ে একটা বর্ণনা লিখছে। এই যে বলছে যারা কানে একটু কম শুনে অন্যদের তুলনায় তারা আসলে এই সমস্যাটা বেশি ফেস করে, কারণ প্রতিটা স্কুলে আসলে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না। এই সম্পর্কে যে ইন্টারভিউয়ার প্রশ্ন করছে ডো দে ইউজ সাইন ল্যাঙ্গুয়েজ, তখন এই যে প্যারেন্টস বলছে
প্যারেন্টস বলছে কি এই যে নো ইটস নট অ্যালাউড, ঠিক আছে, বললো সরি এটা ফাদারের, সরি এখানে লেখা আছে ফাদার, মানে একজন 10 থেকে 12 বছর বয়সী ইয়া ফাদার বোঝায়, প্যারেন্টসই তো, সরি। তো ফাদার বলছে কি যে না তারা আসলে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না, তার আঙ্কেল একবার তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখাতে চাইছিল কিন্তু আমি তাকে না 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 করেছি। এই, তো এখানে দেখেন মানে একটা আছে কি প্রশ্ন এবং উত্তর, আবার প্রশ্ন উত্তর না ডাইরেক্ট উত্তর এটাও আছে। দেখেন এই যে একজন মা মা তার তার উক্তি আর কি, এই যে বলে যে তার কাজিনরা যখন কথা বলে তখন সে আসলে সেই আলাপে থাকতে চায় না, কারণ তারা অনেক দ্রুত কথা বলে কিন্তু সে খুব মানে দ্রুত বুঝতে পারে না সেটা। ওকে, তাহলে আহ এটা কিন্তু আরেকটা প্যাটার্ন, ঠিক আছে। আবার কখন কখন আমরা উক্তিটাকে কোটেশনের মধ্যে না রেখে এটাকে ইন্টারপ্রেটিভ ওয়েতে মানে ন্যারেটিভ আকারে বলি। এই যেখানে বলছে দেখেন কিছু কিছু বাচ্চা এটা করেছে ওটা করেছে, বর্ণনা আকারেও লিখি। হুম, যেমন আমরা যারা অবজারভেশন করি, যদিও এটা অবজারভেশন না কিন্তু অবজারভেশন টাইপের রিসার্চে আমরা তো উক্তি পাই না, তখন আমরা এরকম বলি যে আমরা দেখেছি, আমরা ওটা দেখেছি ওটা দেখেছি। তো এখানে কিছু উক্তি ডিরেক্ট উক্তি আকারে গেছে, আর কিছু উক্তি এই দেখেন এখানে বলছে সাম চিলড্রেন ইন্টারভিউড হ্যাড স্ট্রং ওরাল স্কিল, দে ফাউন্ড ইট ইজিয়ার টু পার্টিসিপেট ইন কমিউনিটি লাইফ। এখানে কিন্তু তাদের এই যে এখানে তারা কি কি বলছে এটাকে বর্ণনা আকারে লেখা, আবার নিচে আবার উক্তি আকারে লেখা। তো প্রত্যেকটাই কিন্তু এক একটা ভ্যালিড স্টাইল, আমরা যে কোনো স্টাইল চাইলে ফলো করতে পারি। এখানে আমরা যারা আছি আমরা কি বুঝতেছি নাকি বিরক্ত লাগতেছে? আমরা বুঝতেছি। দেখবেন প্রত্যেকটা কোয়ালিটি পেপারেরই বর্ণনা উক্তি বর্ণনা উক্তি, ঠিক আছে। এটাই হচ্ছে কোয়ালিটি পেপারের পরিণতি, বর্ণনা উক্তি। এই যে দেখেন এই ব্যাপারে এর একটা ছবি দিছে, আমরা এনভিউ দিয়ে এই টাইপের ছবি খুব ইজিলি বানানো যায়। এই ছবিগুলা দেখে বলেন তো এই তিনটা কি বলেন তো, চ্যাট বক্সে বলেন তো এই তিনটা আসলে কি? উপরে তো টাইটেল দেখা যাচ্ছে, আর এই তিনটা কি? এই তিনটা চ্যাট বক্সে বলেন তো, এই তিনটা থিম, আমরা ইজিলি বুঝতে পারি তিনটা থিম। আর থিমের নিচে এগুলা সাব থিম অথবা কোড, ঠিক আছে। এই কেউ একজন রিডার সে এই ছবিটা দেখলে বুঝবে ভেতরে সেইখানে কি পাবে। আমি নমুনা পেপারগুলো আপনাদেরকে দিয়ে দেবো, বারবার দেখবেন, দেখলে আপনারা প্যাটার্নটা এই পেপারটাও কিন্তু নমুনা হিসাবে ফলো করতে পারেন। পারফেক্ট একটা পেপার আমি মনে করি, বাংলাদেশি অথর, একদম মানে আপনাদের জন্য পড়তে ভালো লাগবে আর কি, ভালো পেপার। এটাও চাইলে ফলো করতে পারেন। এগুলো তো থিমেটিক পেপার দেখালাম, আবার আইপিএ বা অন্য পেপার গুলারও পরিণতি অনেকটাই একই রকম। দেখেন অন্য পেপার গুলার ক্ষেত্রেও খেয়াল করেন এই যে যারা ফিলিপাইনের পেপার যারা স্ক্যামের শিকার হয়েছে তাদেরও ক্ষেত্রে খেয়াল করেন এই যে শুরুতেই অ্যানালাইসিসের শুরুতেই রেসপন্ডেন্টের ক্যারেক্টারিস্টিক দিয়ে দিল, মানে রেসপন্ডেন্টদের একটা ওভারঅল একটা ইয়ে দিয়ে দিল। এখানেও আসলে একই, মানে এখানেও একই পরিণতি। এখানেও দেখেন এই যে থিম, ইনিশিয়াল নোট, থিম, সাব থিম, একইভাবে এই যে এখানেও উক্তি, যে পার্টিসিপেন্ট 4 এর উক্তি, পার্টিসিপেন্ট 9 এর উক্তি, এখানেও কিন্তু অনেকটা একই রকম, ঠিক আছে। সো মানে কোয়ালিটেটিভ সব টাইপেরই পেপারের মধ্যে অনেক মিল পাবেন যত বেশি নমুনা পেপার পড়বেন। আমার কথা হলো আপনারা যে যে টাইপের রিসার্চ করবেন করেন, সমস্যা নাই। আপনার ফিল্ডে দুই দুই চারটা নমুনা পেপার দেখেন, নমুনা পেপার দেখলে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠিত নমুনা পেপারকে ফলো করবেন, তবে নমুনা পেপারটা অবশ্যই যেন ভালো জার্নালের হয়, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা আর অত কঠিন থাকে না। তাছাড়া ক্লাসে আমি চেষ্টা করেছি কোয়ালিটিভ স্টাডি কি এবং এইটার বিভিন্ন যে অ্যানালাইসিসের টাইপ আছে সেই টাইপগুলা কি সেগুলার নমুনা দেখানো, এবং অ্যানালাইসিসের মধ্যে থিমেটিক অ্যানালাইসিস যে 6টা ধাপ সেই 6টা ধাপ দেখানো। আমি এখন আর কিছু দেখাচ্ছি না, হ্যাঁ 6টা দেখানো, এবং সেটা পার্ট বাই পার্ট বলা। মোরলেস অন্য অ্যানালাইসিস গুলাও এই প্যাটার্নটাই ফলো করবে, যত বেশি পেপার দেখবেন তত ক্লিয়ার হবে। আজকে এতটুকুই, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আমরা আগামী ক্লাসে এনভিভো নামক সফটওয়্যারের কাজ দেখবো। এনভিভো সফটওয়্যার একটা পেইড সফটওয়্যার, তো এটা ট্রায়াল ভার্সন ইউজ করতে হবে বা অন্য সিস্টেমে প্রিমিয়ামটা ইউজ করা যায়, আমরা দেখি সেই সিস্টেমটা কাজ করে কিনা। আমি আগামী ক্লাসে বলে দেবো কেমনি কি করতে হবে। ওকে, একজন বলছেন যে ট্রান্সক্রিপশনে কি প্রতিটা ইন্টারভিউ আলাদা আলাদা করে লিখবো নাকি একটা প্রশ্নে কয়েকজনের উত্তর দেওয়া যাবে? না, প্রতিটা ইন্টারভিউ আলাদা আলাদা করে ট্রান্সক্রাইব করবেন। এরপর আপনি চাইলে ধরেন প্রশ্ন 1 এর উত্তরে সবাই কি বলছে আলাদা আলাদা আরেকটা ফাইল করতে পারেন, কিন্তু ট্রান্সক্রিপশনের নিয়ম হচ্ছে 10টা ইন্টারভিউ নিলে 10টা ফাইল হবে। ওকে।
কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি ওভারঅল এগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। একই প্রশ্ন কয়েকজনকে করলে কিভাবে লিখবো, রাইট? এফজিডির ক্ষেত্রে একই প্রশ্নের উত্তর তো কয়েকজন লিখি, তো বর্ণনাটা ওইভাবেই লিখবেন যে অমুক এটা বলছে। এফজিডি এফজিডি করতে গিয়ে এফজিডি ওয়ানের ক্ষেত্রে কেউ কেউ এটা বলছে, কেউ কেউ ওটা বলছে, এরকম। এফজিডি দুই একটা পেপার নমুনেশন দেখলে বুঝবেন। ওকে, তাজ আপনি হাত তুলেছেন, বলুন। স্যার আসসালামু আলাইকুম। জি। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই মানে এভাবে লিখতে হয় কেন, একটা নির্দিষ্ট টপিকের আন্ডারে যে যে থিম সাব থিম মানে এগুলো আমাকে আলাদা করে উল্লেখ করতে হবে কেন? আমি থিম এন্ড সাব থিম গুলো তো একদম মানে কন্টিনিউয়াসলি লিখে যেতে পারি, মানে লাইক মানে আমি পেপারে দেখলাম এটা আলাদা করে আগে উল্লেখ করা, তারপর এটা ডেসক্রিপশন করা, হুম হুম। বাট আমি আলাদা করে কেন লিখবো একটা জায়গায়? আসলে কি ধরেন, মানে আপনি একটা অ্যানালাইসিস লিখতেছেন, যেখানে একটা ফ্লো না থাকে। একটা হলো আপনি থিমেটিক অ্যানালাইসিস করলে থিম করতে আপনি বাধ্য, থিমেটিক অ্যানালাইসিস না করলে আপনি থিম করতে বাধ্য না। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে একটা আমরা আপনি যদি পেপারে লিখেন আপনার ডিজাইনটা থিমেটিক অ্যানালাইসিস, তাহলে আপনি থিম করতে হবে না। আপনি তো বলেই দিচ্ছেন আপনার পেপারটা ক্যাটাগরিকে ফলো করতেছে, থিমকে ফলো করতেছে। সো আপনি থিমেটিক অ্যানালাইসিস করতেছেন, যদি এটা পেপারে লিখে দেন তাহলে আপনি থিম করতে বাধ্য। কিন্তু আপনার কথাই আছে, আপনি যেটা বললেন যে আমরা অ্যানালাইসিসটা ডিরেক্ট করে ফেললেই তো হয়, যেভাবে ইন্টারভিউ নিয়েছে ওইভাবে অ্যানালাইসিস করে ফেললে হয়। কিন্তু এতে রিডারের পড়তে অসুবিধা হবে না। মানে রিডার তো তখন খেই হারিয়ে ফেলবে, তাই না? মানে আমরা যখন ধরেন একটা মানে একটা গল্পের কথা যদি চিন্তা করি, গল্পের শুরু থাকে শেষ থাকে, মানে একটা ফ্লো থাকে। ঠিক তেমনই ডেটা যখন অ্যানালাইসিস করি আমরা কমন প্যাটার্ন খুঁজি, এই জন্যই যেন রিডার যেন অ্যানালাইসিসটা পড়ে ইজিলি রিলেট করতে পারে। ঠিক আছে, এটাই, আর কিছু না। আমাদের মূল কাজই হলো আমরা যা ফিল্ডে পেয়েছি সেটাকে তুলে ধরা। এই তুলে ধরাটা যেন সুন্দর হয়, গোছানো হয়, এই জন্যই বিভিন্ন অ্যানালাইসিসের নিয়ম কানুনের কাজ। জি স্যার, বুঝতে পেরেছি। নাহলে তো আপনার র্যান্ডম ধরেন আপনি প্রায় 10টা ইন্টারভিউ, আপনার 50 পেজের ট্রান্সক্রিপশন, তাহলে আপনি কিভাবে উল্লেখ করবেন যদি আপনার কোনো গোছানো কোনো পদ্ধতি না থাকে? তাহলে তো এটা মানে খুব হিজিবিজি হয়ে যাবে আর কি। ওকে, হুমায়দা হাসান আপনি হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, মুর্শিদ ভাই ভালো আছেন? শোনা যাচ্ছে আমাকে? আলহামদুলিল্লাহ, আপু ভালো আছেন? জি জি, জি শুনতে আমি পাচ্ছি। ভালো আছি। আমরা তো কোয়ালিটেটিভ স্টাডির তো আমার একটা প্রোটোকলও পাশ করেছি, ইন্টারভিউ কিছু কিছু নেওয়া হয়েছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, বা আপনি একটা উত্তর দিলেন যে প্রতিটা ইন্টারভিউ আলাদা আলাদা করে লিখবো, আমি ভেবেছিলাম ওই বক্সের মধ্যে একটা প্রশ্ন দিয়ে সবার উত্তরটা একসাথে লেখা যাবে কিনা। এটা লিখলে আপু সমস্যা হবে না। এখন আপনার যিনি গ্রান্ট দিচ্ছে ওনারা যদি সবার ট্রান্সক্রিপশন গুলো আলাদা চায়, তাহলে তো জি। মানে একটু আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। দেখুন, আমরা কিন্তু 6 নম্বর ধাপটাই আমাদের পেপারে ডিরেক্ট যাবে, তাই না? মানে আমরা যে যদি ব্রাউন এন্ড ক্লার্কের 6টা ধাপের কথা চিন্তা চিন্তা করি, 6 নম্বর ধাপটা হচ্ছে আমাদের পেপারে ভিজিবল, আর বাকি পার্টগুলো হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা ইন্টারনালি করি। তা আপনি যেটা করতেছেন সেটাও কোনো সমস্যা নাই। ধরেন কোশ্চেন ওয়ানের উত্তরে 10জন রেসপন্ডেন্ট কি কি বলছে সিরিয়ালি কোশ্চেন ওয়ানের আন্ডারে লিখে লিখে ফেললেন। এটা আপনার জন্য এক ধরনের অ্যাডভান্টেজ। যদি আপনার অন্য কোনো ইস্যু না থাকে আপনি এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ মানে জার্নাল তো ট্রান্সক্রিপশন গুলো সাধারণত চায় না, কিন্তু আপনার সুবিধার জন্য আপনি কাজ করবেন আর কি। তো এভাবে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি আবার যারা গ্রান্ট দিছে ওরা যদি আলাদা আলাদা চায় ট্রান্সক্রিপশন ফাইল, তাহলে তো আবার সমস্যায় পড়বেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আহ হাত তুলেছেন মোতাহের ভাই, আপনি হাত তুলেছেন, বলুন। জি, আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার? ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। স্যার আমি যেটা জানতে চাচ্ছিলাম স্যার, আমি হলো ফিশারিজ নিয়ে করি স্যার। এখন স্যার মনে করেন আমি একটা ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ে রিসার্চ করলাম, বা ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে জেনেটিক্যালি মডিফাইড করতে চাইলাম। মানে আমি এটা রিলেট করতে পারতেছি না এখান থেকে, মানে আমি কিভাবে এই এটা করতে পারি থিমেটিক অ্যানালিসিস বা। আপনার আপনার মানে কথা শুরুর দিকে আমি একটু বুঝতে পারিনি, আবার একটু বলবেন? আমি স্যার ফিশারিজ এর একজন স্টুডেন্ট, জি জি জি। ঠিক আছে স্যার। এখন মনে করেন স্যার আমি একটা ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ে রিসার্চ করলাম, ঠিক আছে। আর কোয়ালিটেটিভ রিসার্চ তো সাধারণত যেটা যেটা বুঝলাম যতটুকু, যে বিভিন্ন মানে লোকাল আপনাদের সাথে বাস্তবে। কোয়ালিটেটিভটা মানে আপনার এরিয়ার সাথে কোয়ালিটেটিভটা সামঞ্জস্যপূর্ণ না আর কি। ও আচ্ছা আচ্ছা, সেটা আপনি যদি থ্যাংক ইউ। এগ্রিকালচারের সাথে কোনো এগ্রিকালচারের সাথে যদি কোনো সোশ্যাল রিসার্চ করেন তাহলে হয়তো কোয়ালিটিভ পার্ট লাগবে, কিন্তু কোয়ালিটিভটা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না আর কি, বুঝছেন? মানে এটা মনে হয় বেসিক্যালি সোশ্যাল সায়েন্স রিলেটেড, তাই না? না, শুধু সোশ্যাল সায়েন্স নেই, আমাদের পেপার গুলা নমুনা বিজনেস, সোশ্যাল সায়েন্স, মানে সব ব্যাকগ্রাউন্ডের জন্য লাগবে না আর কি। যেমন ধরেন এগ্রিকালচারের জন্য কোয়ালিটিভ স্টাডিটা প্রয়োজন নেই, বা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রয়োজন। অনেকটা প্রয়োজন নাই বলা যায়, অন্যদের জন্য লাগবে আর কি। আমাদের কোয়ালিটিভ নিয়ে আর একটা ক্লাস, এরপর বাকিগুলা কোয়ান্টিটিভ।
আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক তানজিনা ইউ। ইসলাম হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, আজকের ক্লাসটা আমার কাছে একটু কঠিন লাগছে, তো ভিডিও তো পাবো আশা করি। জি জি। এটা আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি এআই দিয়ে আমার পুরো রিসার্চ পেপারটাকে করতে চাই, এটা কি কোনো সমস্যা হবে কিনা? না, মানে সমস্যা হবে। আমরা লেকচার নাম্বার 10 এটা খুব ভালো মতো কাভার করেছি যে মানে হুম সমস্যা কোথায় হয় কোথায় হয় না। হুম আবার কিছু কিছু পার্টে তো এই ব্যবহার করা খুবই যায় না, মানে নিষেধ আছে। আবার কিছু কিছু পার্টে মডারেটলি ইউজ করা যায়, কিছু কিছু পার্টে আবার হুম অনেক ইউজ করা যায়। যেমন ধর আপনি হুম ট্রান্সক্রিপশন করবেন, অডিও থেকে টেক্সট করবেন, আপনি হুম দুনিয়ার যে হুম। কোনো সফটওয়্যার ইউজ ইউজ করেন, কোনো সমস্যা নেই। এআই ইউজ করলে কোনো আর সমস্যা নেই। আবার আরেকটা আপনি ব্যাপার হচ্ছে যেই ইন্ট্রোডাকশন পার্ট সফটওয়্যার লিখবেন। গুলো। হ্যাঁ হুম হুম হ্যাঁ, বলুন ভাইয়া। বলুন। না বলেন ভাই, আমি কথাটা মাঝখানে বলে ফেলেছি, হ্যাঁ, আপনি আবার সেটা ধরুন বলেন। আপনি ইন্ট্রোডাকশন পার্ট লিখবেন, এখানে রেফারেন্স দিতে হয় অ্যাকুরেটলি, এটা তো আর এআই দিয়ে করলে হবে না। সো আমি আচ্ছা বলতেছি যে এআই ইউজ করা যাবে কি যাবে না, এটাতে এক কথা বলা সম্ভব নয় বলে আমরা আলাদা একটা সেশনই নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আচ্ছা, একজন বলছেন যে রিফ্লেক্সিভ থিমেটিক অ্যানালাইসিস, এখন যেহেতু আমরা থিমেটিক অ্যানালাইসিসকে রিফ্লেক্সিভ থিমেটিক অ্যানালাইসিস বলি, রিফ্লেক্সিভ বলতে কি বোঝায়? সোজা কথা বললে এখানে যিনি রিসার্চার তার হ্যাঁ, না অভিজ্ঞতা, দাও দাও, আস্তে আস্তে বাদ দাও। ওয়েট প্লিজ, হ্যাঁ, যিনি রিসার্চার তার অভিজ্ঞতা তার মতামত এখানে রিসার্চের সাথে ইন্টিগ্রেট হবে, এটাকে বলে রিফ্লেক্সিভ থিমেটিক অ্যানালাইসিস। অর্থাৎ থিমেটিক অ্যানালাইসিস বলতে এত বছর ধরে আমরা যেটাকে জানতাম সেটাকে এখনকার নাম হচ্ছে রিফ্লেক্সিভ থিমেটিক অ্যানালাইসিস। এবং এখানে রিসার্চারের অনেক পাওয়ার বাড়ানো হয়েছে, মানে রিসার্চার নিজ থেকে চাইলে অনেক কিছুই করতে পারবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন, রাবেয়া রিমি হাত তুলেছেন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, বলুন। আচ্ছা ভাইয়া, আমাদের ওয়েবসাইটে ওই যে ক্যানভার একটা প্রেজেন্টেশনের একটা সফটওয়্যার করা হয়েছে ফ্রি, এটা আমরা কিভাবে নিব? মানে আপনার যদি প্রয়োজন না হয় হেল্প না নিলেও চলবে, এটা খুব মানে রিসার্চ রিলেটেড টুলস না, এটা হলো যারা আচ্ছা, আমার প্রেজেন্টেশনের প্রেজেন্টেশন জন্য আর ফাইল, কি। প্রেজেন্টেশন বানায় বা ব্যানার বানায় তাদের জন্য আর কি। আপনার ও দরকার, আচ্ছা, মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার হয়তো দরকার লাগবে না, আমরা জাস্ট একটা সোর্স থেকে ফ্রি পেয়েছি, ওয়েবসাইটে অ্যাড করে দিয়েছি। সো মানে আপনার প্রয়োজন না হলে না ইউজ করাই ভালো আর কি। মানে ওটা কি মানে আমরা ফ্রিতে পাবো আর কিছু করতে হ্যাঁ, হবে? ফ্রিতেই তো, মানে ফ্রিতেই তো ও আচ্ছা আচ্ছা দিয়েছি। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। ভাইয়া ওয়েবসাইটে একটা প্রশ্ন ছিল, শিওর এটা শিওর। কি আমি আমার বুক কভারের জন্য ইউজ করতে পারবো? কোনটা? মানে এই আপনার যে ক্যানভাটা যেটা ওয়েবসাইট আছে, ওটা আমি এখনো দেখি নাই, ওটা কি বুক কভারের জন্য ইউজ করা যাবে কিনা? যাওয়ারই কথা, কারণ ওখানে তো বিভিন্ন টেমপ্লেট দেওয়া, আপনি তো নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে ঠিক মানে আছে ভাই। আমরা প্রিমিয়ামটা অ্যাড করে রাখছি 32তম হুম ব্যাচে, আগের ব্যাচগুলো তো অ্যাড করে দেবো, তো হুম। তাহলে ইউজ করতে পারেন। ওকে, তো আমি আজকে ক্লাসের সাথে অসংখ্য নমুনা আর্টিকেল দিয়ে দেবো, যেটা আমাদের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আহ এগুলা একটু আমি সবগুলা নামকরণ করে রাখছি আলাদা আলাদা, দেখতে সুবিধা হবে। একদম বলছেন ক্যানভা প্রিমিয়াম কি লাইফ টাইম কিনা, আমরা যেটা নিয়েছি এটা লাইফ টাইম, কিন্তু এটা মানে লাইফ টাইম বলতে যে আমাকে গিফট করেছে তার তার লাইফ, মানে তার লাইফ নাকি ক্যানভা প্রিমিয়ামের লাইফ টাইম, এগুলো আসলে অনেক সময় অ্যাকাউন্ট 1-2 বছর পরে নষ্ট হয়ে যায়। সো ফ্রি যেহেতু পেয়েছেন ইউজ করুন। আশরাফুল ভাই প্রশ্ন করছেন, কিন্তু কতদিন থাকবে এটা গ্যারান্টেড না। ওকে। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, আজকে ক্লাস রিলেটেড না, যে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আমাদের এমফিলটা নিয়ে যদি একটু বলতেন ভাইয়া। কোনটা কোনটা? এমফিলটা আসলে কখন করে এই ডিগ্রিটা? ও কি আচ্ছা, আর কি? মানে সোজা কথা বললে এমফিল একটা মাস্টার্স ডিগ্রি আর কি। মানে আমাদের দেশে আমরা যেমন আগে এমফিল করি তারপর পিএইচডি করি, কিন্তু বাইরে আসলে মানে অস্ট্রেলিয়াতে এমফিল করে অনেকে, কিন্তু নর্মালি আর কি মানে এমফিলটা অন্যান্য দেশে নাই। এমফিল হচ্ছে মাস্টার্স অফ ফিলোসফি, মানে এটা একটা মাস্টার্স ইকুইভ্যালেন্ট ডিগ্রি। তো বাংলাদেশে দেখা যায় অনেকে পিএইচডির আগে একটা এমফিল করে, ঠিক আছে, কোর্স ওয়ার্কের জন্য। নর্মালি ধরেন অন্যান্য সব দেশে পিএইচডির মধ্যে কোর্স ওয়ার্কটা ইনক্লুডেড, কিন্তু কোনো কোনো দেশে বা বিশেষ করে বাংলাদেশে এমফিল এর মধ্যে কোর্স ওয়ার্ক, পিএইচডির মধ্যে মেইন ডিজার্টেশন এরকমই আগায়। তো এমফিলটাকে একটা মাস্টার্স ডিগ্রির সাথে কল্পনা করেন, তাইলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাইরে কিন্তু এমফিল ডিগ্রিটা ওরকম নাই, হয় মাস্টার্স আচ্ছা, এরপর এখন পিএইচডি আমি করে। যদি আমার মাস্টার্স করা, এখন আমি দেশের বাইরে অ্যাপ্লাই করতে হলে কি আগে এমফিল নাকি ডিরেক্ট পিএইচডির জন্য না না করতে না না, হবে? দেশের বাইরে ওরা তো এমফিল কখনো চাই না। এমফিল করেন, আপনার আচ্ছা আচ্ছা। মাস্টার্স
মাস্টার্স থাকলেই তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ইভেন দেশে যারা করতে হলে আমার যারা আলাদা একটা এমফিল করতে হবে। না, দেশেও যে এমফিল করতে হবে তা না, দেশে আপনি সার্কুলার গুলা পড়ে নিন, এখানে কিছু দেশে কিছু ক্লজ আছে, যেমন যেমন ধরুন, মানে আমি ইন জেনারেলি বলতেছি, ধরুন একটা ভার্সিটি সার্কুলার এমন দিছে যে ওই ভার্সিটিতে যদি মাস্টার্স করা থাকে তাহলে হচ্ছে পিএইচডি করতে পারবে সরাসরি। আর ওই ওই ভার্সিটিতে মাস্টার্স করা না থাকলে অন্য ভার্সিটি কেউ করতে হলে আগে এমফিল করে তারপর পিএইচডি করতে হবে। সো মানে এটা হচ্ছে রিকোয়ারমেন্টের উপর বেস করে, বাস্তবে এরকমটা মানে বাংলাদেশেই নিয়ম, অন্যান্য যে কোনো দেশে মাস্টার্স এর পরে পিএইচডি, ঠিক ঠিক আছে। কোনো কোনো দেশে এমফিল লিডিং টু পিএইচডি এরকম ডিগ্রি আছে। আমাদের একটা স্টুডেন্ট গেছে অস্ট্রেলিয়াতে, মানে এমফিল কনভার্ট হবে এরপর পিএইচডিতে এরকম। কিন্তু এমফিলটা আসলে বাংলাদেশে আছে বা ভারতীয় উপমহাদেশেই এটাই আর কি। কিন্তু এই ডিগ্রিটা আপনার অন্যান্য দেশে নাই বললে চলে। ধরুন আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি, তো আমি যদি একটা পাবলিক থেকে যদি করতে চাই সেক্ষেত্রে হয়তো না না বা আপু, আমার আমি এমফিলটা লাগবে। আমি ইন্ডিভিজুয়ালাইজড, মানে বিষয়টা এরকম না। আপনি ধরেন কথার কথা, আপনি এখন আপনি পাবলিকে করতে চান, এখানে অনেক প্রশ্ন আছে, কি বাংলাদেশে করবেন না দেশের বাইরে। তো না, বাংলাদেশে করলে আমি দেশের ভিতরের কথাই বলছি আর কি, ওকে, যদি ধরেন হয়। দেশের ভিতরে করবেন, ধরুন আপনি দেশের ভিতরে কথার কথা ঢাকা ভার্সিটিতে করবেন, তাহলে ঢাকা ভার্সিটি পিএইচডি সার্কুলারটা একবার পড়ে দেখেন, তাইলে তো হলো। ও, ওখানে তো রিকোয়ারমেন্টের জায়গায় লিখে লিখে আছে না যে একাডেমিক শিক্ষাগত যোগ্যতা কি। আচ্ছা, আমার কথা বুঝছেন? জি জি জি। কারণ আমি তো নিশ্চয়ই সব সার্কুলার আমার মুখস্থ নেই, কিন্তু আপনি না ওই হ্যাঁ, তা সার্কুলার তো অবশ্য দেখলেই, না, না, বিষয়টা সার্কুলার জানতাম না দেখলে আসলে, এই জন্য হ্যাঁ যে ইনফিলটা কি হ্যাঁ আসলে। মানে বাংলাদেশে এরা হচ্ছে যে কিছু ফাঁকফোকর দিয়ে নিয়ম গুলাকে জটিল করছে বলে আপনাদের কোশ্চেন গুলা রাইজ হচ্ছে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকি, কেমন? জি, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।